দেখো সরল রেখা। তো আমরা প্রথমে দেখছি আমরা ঢাকা 23। আমি একটু ক্যালকুলেশন গুলা মোটামুটি একটা জায়গা মতো নিয়ে যে তোমাদের বলে দেবো যে তোমরা এগুলো একটু ক্যালকুলেশন গুলো করে নিও। আমরা যে প্রবলেম গুলো আসছে সিকিউ আকারে সেগুলো আমরা দেখবো যে কিভাবে আমরা আগাতে পারি বা চিন্তা করতে পারি যেটা এভাবে হবে। অঙ্ক দেখে যেন বুঝতে পারি, ঠিক আছে? তো দেখো প্রথমটা ঢাকা। আহ তো ম্যাক্সিমাম অঙ্ক তুমি লক্ষ্য করলে দেখতে পাবা যে ম্যাক্সিমাম অঙ্ক সরলরেখা চ্যাপ্টারের চিত্র আকারে দেওয়া। এই জন্য কিন্তু আমরা ওই চিত্র আকারে সবগুলো প্রবলেম সলভ করেছিলাম। ম্যাক্সিমাম 90% প্রবলেম হচ্ছে চিত্র আকারে দেওয়া। হ্যাঁ, তুমি যদি একটা বোর্ড ভালো করে কমপ্লিট করতে পারো, এক সালের সবগুলা প্রশ্ন বা 2টা সালের সবগুলা প্রশ্ন, দেখবে যে ওইটার মধ্যেই ঘুরিয়ে পেঁচিয়ে ওইটাই পেরিয়ে আসতেছে। একেবারে হুবহু না আসলেও ওই টাইপেরই কাছাকাছি আসতেছে। এরকম একটা থিওরি ছিল আমাদের এক্স ওয়াই। এটা হচ্ছে মূল বিন্দু। এখানে একটা বিন্দু দেওয়া আছে, নাম হচ্ছে পি। এই বিন্দুটার নাম দেওয়া আছে পি। 1, -1, 1, ওকে। আর এই যে একটা ছেদক আকৃতির একটা সরল রেখা দেওয়া আছে, এক্স এক্স অক্ষকে ছেদ করেছে, ওয়াই অক্ষকে ছেদ করেছে। এই সরল রেখার উপর যে কোনো জায়গায় দুটা বিন্দু দেওয়া আছে। একটা বিন্দু দেওয়া আছে এই যে এই জায়গায়, বি অফ -1, 5। আর এখানে একটা বিন্দু দেওয়া আছে এ অফ 3, -1। ঠিক আছে, এটা আমাদের উদ্দীপক। পরীক্ষায় আসছে যে উদ্দীপকের এবি রেখাটি, হুম উদ্দীপকের এবি রেখাটি উদ্দীপকের এবি রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে। খুবই সিম্পল, যে ওয়াই অক্ষকে এবি রেখাটি, ওয়াই এবি রেখাটি ওয়াই অক্ষকে কিন্তু বলেছে, এক্স অক্ষকে চাইতে পারতো। ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে, যে বিন্দুতে ছেদ করেছে তা নির্ণয় করছি আমরা। হ্যাঁ, ক নাম্বার প্রশ্ন জানি। তো দেখো খেয়াল করে, তো আমাদের এবি রেখার একটা সমীকরণ লাগবে। এবি রেখার সমীকরণ দেখো বের করে নিচ্ছি। এবি রেখা সমীকরণ। তো বারবার বলেছি কোন একটা রেখার সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে যদি একটা বিন্দু দেওয়া থাকে তাহলে ঢাল লাগবে। ওই সরলরেখার উপর যদি একটা বিন্দু দেওয়া থাকে তাহলে ঢাল লাগবে। আর দুইটা বিন্দু দেওয়া থাকলে তো কোনো সমস্যাই নাই। আমরা যেই গুরুত্বপূর্ণ একটা সূত্র শিখেছি, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র শিখেছি, নাম হচ্ছে এক্স বিয়োগ x1 ডিভাইড বাই x1 বিয়োগ x2 ইজ ইকুয়াল টু y বিয়োগ y1 ডিভাইড বাই y1 বিয়োগ। তো এই সূত্রটা আগে লিখে নিতে পারো অথবা নাও লিখে নিতে পারো, ঠিক আছে? তো আমরা এবি রেখার সমীকরণ বের করছি। তাহলে এ কে মনে মনে ধরলাম x1 y1, আর বি কে ধরলাম মনে মনে হচ্ছে x2 y2। ধরে নেই মনে মনে, x1 y1 মনে মনে ধরে নিলাম, আর x2 y2। এই লাইনটা লেখার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করব। আমাদের জানি আমরা এইভাবে সূত্রটা বসাতে হবে। এই x1 x2 y1 y2 এগুলো বসাতে অনেক সময় আমাদের একটু মানে দৃষ্টিভ্রম হয়ে থাকে, দেখতে উল্টাপাল্টা মনে হতে পারে। এজন্য এই যে লাইনটা এখন লিখবো আমরা, সতর্কতা অবলম্বন করে লিখবো যেন ভুল না হয়। আমরা সবাই পারি কিন্তু এটা, তারপরে কিন্তু দৃষ্টিভ্রম হয়ে যায়। x1 y1 x2 y2 দেখতে উল্টাপাল্টা হয়ে যায় কিন্তু। আমরা একটু সাবধানতার সাথে এই জিনিসটা একটু লিখবো। এই লাইনটা, এই সূত্র যখন ব্যবহার করবো এই লাইনটা আমরা খুবই সাবধানতার সাথে লিখবো। এক্স বিয়োগ x1, এই যে x1 লিখে নিয়েছি 3, 3 বিয়োগ x1 বিয়োগ x2, যে x2 হচ্ছে -1 তাহলে +1 হয়ে গেল, মাইনাসে মাইনাসে। y বিয়োগ y1, এই যে y1 -1 তাহলে +1 হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস। y1 y2, y2 হচ্ছে 5। এখান থেকে আমরা কি পাচ্ছি, x - 3 ডিভাইড বাই হচ্ছে 4 ইজ ইকুয়াল টু y + 1 ডিভাইড বাই হচ্ছে -6। তো যদি হিসাব নিকাশ করে নিই, আমরা ছোট করে নিই, দুই দ্বারা কাটতেও পারি। x - 3 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু y + 1 ডিভাইড বাই -3। তো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 2y + 2 ইজ ইকুয়াল টু -3x প্লাস হচ্ছে 9, -3x প্লাস হচ্ছে 9। একটু সাজা গোজা যদি লিখি, 3x + 2y
ইজিক্যাল টু হচ্ছে 7। বুঝতে পারছো, যেহেতু আমাদের বলেছে যে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, তার মানে ছেদক আকৃতির সমীকরণ আমাদের লাগবে। এই সমীকরণটাকে আমরা ছেদক আকৃতির সমীকরণে কনভার্ট করে নিব, সাজিয়ে নিব। কিভাবে? এক্স এর এ প্লাস ওয়াই এর বি ইজিক্যাল টু 1, এই টাইপের আমরা বের করে নিব। এখানেই করে ফেলবো, প্রেসার পার না হয়। ঠিক আছে, তো 3x ডিভাইড বাই হচ্ছে 7 প্লাস 2y ডিভাইড বাই 7 প্লাস ইজিক্যাল টু 7 ডিভাইড বাই 7, 7 ডিভাইড বাই 7। তো পেয়ে গেলাম আমরা x এর 7/3। দেখো উপরে কিন্তু 3 রাখা যাবে না, x এর a প্লাস y এর b প্লাস y কে একা একা রাখতে হবে। b লিখতে গেলে কি করবো? এই যে 7/2 লিখে ফেলবো। x এবং y এর সাথে কিচ্ছু রাখা যাবে না, ইজিক্যাল টু 1। এখন বুঝতে পারছো, এই রেখাটার নাম্বারিং করলাম আমরা 1 নাম্বার। আচ্ছা 2 নাম্বার দাও, এই সমীকরণটা ওই পাশে মনে লাগবে একবার, এটা 1 নাম্বার দিলাম। ঠিক আছে, ওই পাশে লাগবে মনে হয়, যাক লাগুক না লাগুক, আমরা একটা লাগতে পারে ওই খ বা গ অ্যান্সার করতে। এবার খেয়াল করো যে এই রেখাটা এক্স অক্ষকে 7/3, 0 বিন্দুতে ছেদ করে এবং ওয়াই অক্ষকে 0,7/2। কিন্তু তাহলে আমি লিখে নিচ্ছি যে 7/2, 0 আর এখানে 0, দুইটাই চাইতে পারে, তো তাই দুইটাই বলে দিলাম আমি। দুইটাই চাইতে পারে তাই আমরা দুইটাই বলে দিলাম। ওকে, এই যে 7/2, 0, 0, এই কি লিখলাম এখানে 7/3 হবে এটা, সরি 7/3, 0 আর 0,7/2। তাহলে আমাদের এখানে যেহেতু চেয়েছে ওয়াই অক্ষকে, তাহলে আমাদের উত্তর হবে যে এই রেখাটি বা 1 নং রেখাটি বা এবি সরল রেখাটি ওয়াই অক্ষকে 0,7/2 বিন্দুতে ছেদ করে। হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, খুবই ইম্পর্টেন্ট। এই যে একটা উল্টাপাল্টা জায়গায় দিয়েছে একটা বিন্দু, পি বিন্দু। পি বিন্দু কিন্তু পরিচয়ই নাই বলতে পারো, এক্স অক্ষের উপর না, ওয়াই অক্ষের উপর না, কোনো সরল রেখার উপর না, কোনো কিছুর উপর না, একটা বিন্দু দিয়ে দিছে। বলে যে এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে বলেছে। পি বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে বলেছে। শর্ত দিয়েছে কি আমরা দেখো, খেয়াল করো। পি বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ বের করতে বলেছে। সেই সরলরেখার সমীকরণ বের করতে হলে আমি পারবো না বের করতে, ঢাল লাগবে। সেই ঢাল বের করার জন্য অঙ্কের মধ্যে একটা শর্ত দিয়ে দিয়েছে, বলেছে এই যে এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে পি অফ 1, -1 বিন্দুগামী রেখার সমীকরণ আমাকে বের করতে বলেছে। ভালো কথা, বের করব আমরা। একটা বিন্দু দেওয়া আছে, লিখে ফেলি না সূত্রটা, y বিয়োগ y1 ইকুয়াল টু m ইনটু x বিয়োগ x1 লিখে ফেললাম। তো একটা বিন্দুকে আমরা মনে মনে কি বলি? x1, y1 বলি, x1, y1 বলি। হ্যাঁ বলি, জানি আমরা সূত্র, বিখ্যাত সূত্র, খুবই ইম্পর্টেন্ট সূত্র, অনেকবার ব্যবহার করব। ঠিক আছে, অনেক সমস্যার সমাধান আমরা এই সূত্রের মাধ্যমে করব। তো এইভাবে তোমার যদি মনে না থাকে লিখে নিবা, y x1 y1 x2 y2 লিখে নিবা, পেন্সিল দিয়ে লিখে নিবা, তারপর মুছে দিবা রাবার দিয়ে। y বিয়োগ y1, y1 এর জায়গায় কি আছে? -1, +1 হয়ে গেল। m1 দিলাম, হ্যাঁ এটা m1 দিলাম, m1 ইনটু x বিয়োগ x1, x1 এর মান 1। আমার সমীকরণ কিন্তু হয়ে গেছে। এই সমীকরণটা বের করার ক্ষেত্রে কি করতে হবে? আমাকে এই ঢালের পরিমাণটা বের করতে হবে। আমি বারবার বলেছি একটা বিন্দু দেওয়া আছে, ঢাল অবশ্যই আমার লাগবে, সেই ঢালের নাম হচ্ছে m1। এই m1 বের করতে আমি অঙ্কের দিকে তাকালেই দেখতে পাবো একটা শর্ত দেওয়া আছে। ওই শর্ত ব্যবহার করে এই m1 এর আমরা যদি বের করতে পারি, হ্যাঁ বের করতে পারবো, অবশ্যই বের করতে পারবো। সেরকমই শর্ত অঙ্কের মধ্যে দেওয়া থাকবে এবং m1 এর মান এখানে বসালেই আমাদের অঙ্কের উত্তরটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। ওকে, শর্ত কি দেওয়া আছে? যে এই রেখাটা এবি রেখার সাথে, অর্থাৎ 1 নং রেখাটি এবি রেখার সাথে, এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, কোণ উৎপন্ন করেছে। ভালো কথা, এই রেখাটা এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো আমাদের যখন দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে, তখন কিন্তু আমাদের সূত্র জানা আছে, খুবই সুন্দর একটা সূত্র, tan θ = +-m1 - m2 ডিভাইড বাই 1 + m1 m2। একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই যে আমাদের টার্গেটটা কি, আমি যদি একটু দাগায় নিই লাল কালি দিয়ে, টার্গেটটা হচ্ছে m1 বের করা। এই সমীকরণ যদি আমি ইউজ করতে চাই, এই সমীকরণ
মানে কোণ নির্ণয়ের সূত্র থেকে যদি আমি কোনো কিছু বের করতে চাই, আমাদের মনে রাখতে হবে কোণ লাগবে আর ঢাল লাগবে দুইটা। কোণ ঢাল দুইটা, যে দুইটা রেখার মধ্যে কোণটা হচ্ছে থেটা, দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ থেটা না, সেই দুইটার অন্তর্ভুক্ত কোণ থেটা, সেই রেখা দুইটার একটা ঢাল M1 একটা নাম M2। তখন হচ্ছে আমি যদি M1 বের করতে চাই, M1 আমার টার্গেট, তার মানে কি আর অন্য যে রেখাটা আছে যেটার নাম হচ্ছে এবি রেখা, এবি রেখার ঢাল লাগবে এবং কোণও লাগবে। তিনটা আননোন ভেরিয়েবল হলে তো আর আমরা বের করতে পারবো না M1 এর মান। যে কোনো একটা আননোন ভেরিয়েবল, এই যে M1, M2 এর মান তাহলে জানা লাগবে, থেটার মানও তাহলে জানা লাগবে। হ্যাঁ, জানতে পারি আমরা। কেন? থেটার মান অলরেডি দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। এবং যে রেখাটার আমি বলছি যে এই এবি রেখার সাথে এই M1 জানা নাই, এই রেখাটার সমীকরণ বের করছি, এই এবি রেখার সাথে কিন্তু আমার জেবি রেখার সাথে যে কোণ উৎপন্ন করেছে সেই এবি রেখার সমীকরণটা জানা আছে। আর এবি রেখার সমীকরণ জানা আছে মানে কি ওই রেখার ঢালও আমার বের করা ভেরি সিম্পল। লিখে নিন যে এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ। দেখো আমি কিন্তু অনেকগুলো কথা বলেছি, এই কারণেই অঙ্কটা আমি কিভাবে চিন্তা করছি খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। আমি পারি, শুধু এমনি এমনি পারলে কিন্তু হবে না, আমাকে চিন্তা ভাবনা করে পারতে হবে। তাহলে আমি অন্য টাইপের ঘুরায়া পেঁচায়া জটিল ভাবে দিলেও যেন আমি সলভ করতে পারি। এই জন্য আমার থিঙ্কিং অ্যাবিলিটিটা কিন্তু স্ট্রং করতে হবে। এ বি রেখার সমীকরণ হচ্ছে দেওয়া, বের করে নিচ্ছি অলরেডি। এই যে 3x + 2y = 7, 3x + 2y = 7। আমরা একটু লিখে নিই 3x প্লাস, এইভাবে লিখে নিলাম 0। তো এই রেখার ঢালটা কি? এই রেখার ঢাল এ বি রেখার ঢাল। অতএব এ বি রেখার ঢাল, আর অনেক কিছু দেখানো লাগবে না, নাম দাও M2। যেহেতু একটা নাম দিয়েছি M1, এটা নাম দাও M2 মাইনাস x এর সহগ বা y এর সহগ। x এর সহগের নাম কি 3, y এর সহগের নাম কি 2, মাইনাস দিব একটা, x এর সহগের নাম 3, y এর সহগের নাম 2। এই মানটা এখানে বসালেই আমাদের কিন্তু M1 এর মানটা পেয়ে যাবো। তাহলে আমরা 2 নং হতে, দেখো আমি এটা একটু করে দিচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট, আসতে পারে তোমাদের পরীক্ষায়। এবার 2 নং হতে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি ইকুয়াল টু প্লাস মাইনাস M1 এর মান হচ্ছে M1 বের করতে হবে মাইনাস 3/2, তাহলে প্লাস 3/2 হয়ে গেল। নিচে 1 প্লাস M1 ইনটু মাইনাস 3/2। ওকে, তো এখানের মান হচ্ছে 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস M1 প্লাস 3/2 ডিভাইড বাই 1 মাইনাস 3M1 ডিভাইড বাই 2। আমরা এখন উপরে লসাগু করব, নিচেও লসাগু করব। তো আমি যদি একটু দেখাই, এখানে লসাগু করে ফেললাম, সোজা সোজা জিনিস। 2 লসাগু করলাম, 2 মাইনাস 3M1, নিচে উপরে লসাগু করো 2, 2 লসাগু করলে 2M1 প্লাস 3, 2M1 প্লাস 3। এই যে নিচের লসাগু 2, এটা লসাগু 2, এই 2 আর 2 কেটে গেল। পরের লাইনটা লিখছি আমরা। ওকে, তাহলে আমি 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কি পাচ্ছি উপরে 2M1 প্লাস 3, 2M1 প্লাস 3 ডিভাইড বাই 2 মাইনাস 3M1, 2 মাইনাস 3M1, 2 মাইনাস 3M1। ওকে, তো বুঝতেই পারছো, একবার পজিটিভ নিব, একবার আমরা নেগেটিভ নিয়ে দুইবার আমরা M1 এর মানটা বের করে নেব। এটার মধ্যে আর M1 ছাড়া কিছু নেই, প্লাস VE হলে। ওকে, অনেকগুলো অঙ্ক করবো, তো আমরা একটু ক্যালকুলেশন গুলো তোমাদের হাতে ছেড়ে দিব আর কি। 1 ইজ ইকুয়াল টু 2M1, একটা করে দিই 3 ডিভাইড বাই 2 মাইনাস 3M1। তো আমি যদি লিখে নিই 2M1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 2 মাইনাস 3M1। তো আমরা যদি লিখি কত পাচ্ছি রে? আমাদের কি কোথাও ভুল হয়েছে? হইলে হবে, হিসাব করি 5M1 ইজ ইকুয়াল টু 1, বা M1 ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 5, M1 ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 5। এই ভুল হয়েছে নাকি কোথাও? ও আচ্ছা, 3 তো পেছে গেলে মাইনাস হয়, সরি সরি। ওকে, সমস্যা, হিসাব নিকাশটা তোমাদের হাতে ছেড়ে দিয়েছি, কিন্তু আগেই বলেছি মাইনাস ভি হলে এই 1 ইজ ইকুয়াল টু মাইনাস, এই যে কমন না, 2M1 প্লাস 3 ডিভাইড বাই হচ্ছে 2 মাইনাস 3M1। এখান থেকে আমি যদি M1 বের করে নিই ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 5। এই অঙ্ক দেখে দেখে লিখলাম এটার উত্তর, 1 এর মান 5। এখন এই M1 দুটার মান আমি ওই সমীকরণে বসায় দিব, যে সমীকরণে আমার টার্গেট ছিল, এই যে নির্ণয় রেখার সময় ধরান। ঠিক আছে, এখানে বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে। তো 1 নং এ আমরা M1 এর মানটা বসায় দেবো। দেখো
ওয়াই বিয়োগ ওয়াই ওয়ান, ওয়ানের জায়গায় প্লাস ওয়ান ইজ ইকাল টু এম ওয়ান এর জায়গায় যখন এম ওয়ান এর মান মাইনাস ফাইভ, 1/5 বসাচ্ছি, এক্স বিয়োগ এক্স ওয়ান এর জায়গায় ওয়ান আছে। এখন তুমি এভাবে রাখতে পারো, একটু সাজায় গোজায় দেখতে ভালো লাগবে আর কি। দেখো 5y প্লাস 5 ইজ ইকাল টু মাইনাস এক্স প্লাস ওয়ান। মনে রাখবো, যদি সাজাতে গুজাতে চাই আমাদের যেন ফ্রেশ করে সাজায়, মাথা ব্রেন ফ্রেশ থাকে তবেই সাজাবো, কারণ ভুল হলে কিন্তু পরে আর নাম্বার পাওয়া যাবে না। এই পর্যন্ত রাখলে কিন্তু নাম্বার পেতে আমাদের সমস্যা হবে না, পরে যদি সাজাতে গুজাতে যে আবার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আবার নাম্বার পাওয়া যাবে না, মানে নাম্বার কাটা খাবা তুমি। প্লাস 4 ইজ ইকাল টু 0। সিমিলারলি যদি আমি এম ওয়ান ইজ ইকাল টু, আমি এখানে বসাইছি এম ওয়ান ইজ ইকাল টু -1/5 হলে, এম ওয়ান ইজ ইকাল টু 5 হলে যদি বসাই আমরা, তাহলে পাচ্ছি কত, ওয়াই প্লাস ওয়ান ইজ ইকাল টু 5 ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে ওয়াই প্লাস ওয়ান ইজ ইকাল টু 5x মাইনাস 5 বা 5x মাইনাস ওয়াই মাইনাস 6 ইজ ইকাল টু 0। ওকে, হয়েছে। এটা একটা উত্তর, এটা দুটো উত্তর, কিন্তু দুটো সরলরেখা আমরা পাবো। এরকম করলে আমরা দুইটা রেখা পাবো। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বলেছিলাম তোমাদের যখন আমি ওই চ্যাপ্টারের অঙ্কগুলা করিয়েছিলাম যে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম। ঠিক আছে, এটা হচ্ছে ঢাকা বোর্ডে আমরা যা থিওরি পড়েছি, যেভাবে পড়েছি তার বাইরে কোনো কিছু না কিন্তু। ওকে, এইবার দেখো গ নাম্বার, এবি এর উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। যেটা এবি দিয়েছে, আমি যদি একটু আরেকবার একটু দাগায় নিই এখানে, এটা মোস্ট ইম্পর্টেন্ট বলেছিলাম। এই যে এরকম করে দাগালাম, তো এ বি এখানে ছিল এ, এই কোথায় কোথায় ছিল, আচ্ছা এখানে ছিল বি, এখানে ছিল বি, এখানে ছিল এ। ঠিক আছে, তো এখানে একটা বিন্দু ছিল এ, এই যে এটা বিন্দু, এখানে একটা বি ছিল। ওকে, তো এ বি এর উপর লম্ব রেখার সমীকরণ বের করে, কথাই বলেছে যা পি বিন্দু থেকে 2 একক দূরে আছে। এ বি এর লম্ব রেখার সমীকরণ বের করতে বলেছে। এ বি এর লম্ব রেখার সমীকরণ তোমরা আজকে টোটাল 23 সাল কভার করে ফেলবা। এ বি এর লম্ব রেখার সমীকরণ একা একাই পারছো কিনা, গাইডের সলিউশন দেখবা না, নিজে নিজে করবা। এ বি এর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করবো। হ্যাঁ, যাহা যাহা কি বিন্দুগামী, পি হতে 2 একক দূরে, পি হতে 2 একক দূরে, আমি এটা চিত্র আকারে অন্যভাবে দেখাচ্ছি, 2 একক দূরে। তাহলে এ বি এর লম্ব রেখার সমীকরণ বের করবো। যে এ বি এর উপর লম্ব রেখা নাও তো, একটা যে কোনো একটা লম্ব রেখা নাও তো, এর দাগান লাগবে না কিন্তু, আমি নিলাম জাস্ট, এই যে এ বি এর উপর লম্ব রেখা নিলাম, যে কোনো জায়গায় হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, যে কোনো দিকেই হতে পারে। এ বি এর লম্ব রেখা হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে। কিন্তু পি হতে কত দূরে অবস্থিত, পি হতে, যে এটা পি বিন্দু ছিল না, পি অফ ওয়ান মাইনাস, পি অফ হচ্ছে 1, -1, হ্যাঁ, এখান থেকে 2 একক দূরে, এইখান থেকে 2 একক দূরে, এই যে 2 একক দূরে, মানে এইটুকু হচ্ছে 2 একক। এখান থেকে তুমি এটা এটা লিখতে পারো, এই যে এটা, এই যে এটা, এই যে এটা একক হচ্ছে 2 একক। তুমি এই দিকে নিতে পারো, এই দিকে নিতে পারো, দেখো এটা হচ্ছে 2 একক, দুই দিকে হতে পারে। আমরা একটু দূরে দূরে, এখানে কাছে নিয়েছি, এখানে দূরে নিয়েছি, দুই দিকে সমান সমান হবে, দুই দিকে সমান সমান, একটু ছোট বড় হয়ে গেছে আর কি, ধরে নাও। তো আমাদের অঙ্কটা কিন্তু এভাবে থাকতে পারতো, আমাদের অঙ্কটা কিন্তু এভাবে থাকতে পারতো যে এই এই যে এই যে মোটা কলে কালি দিয়েছে না, এই রেখার সমীকরণ বের করো, থাকতেই পারতো, থাকতেই পারতো, যেটা হচ্ছে পি বিন্দু থেকে কত একক দূরে, 2 একক দূরে অবস্থিত। এবং এই পি বিন্দু থেকে 2 একক যে দূরে আছে, এটা কিন্তু 2 একক দূরে, এদিকে যদি এত বড় হয়, এদিকে এত বড় হতো, আমার দাগাতে একটু বড় হয়ে গেছে, এদিকে ছোট বড় হয়েছে, এদিকে ছোট হয়েছে, কম বেশি হয়েছে। ঠিক আছে, আমি বলে দিলাম এই কারণে, এটা আমাদের প্রশ্ন। এই চিত্র কিন্তু আমাদেরকে দাগাতে হবে না, আমি বোঝানোর জন্য তোমাকে বললাম। তাহলে আমরা এই বি রেখার সমীকরণটা জানি, এটা লম্ব রেখার সমীকরণটা বের করতে হবে। ভেরি সিম্পল, দেখো এ বি এর সমীকরণটা আমরা জানি অলরেডি। এক নম্বর হচ্ছে কি, এই যে বের করে নিয়েছি কি, 3x প্লাস 2y, 3x প্লাস 2y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, লিখলাম এক নম্বর এ বি এর সমীকরণ। এ বি এর সমীকরণ আমাদের জানা আছে। হ্যাঁ, গ হতে বা খ হতে, ক হতে লিখলাম, ক হতে। ওকে, আমি এখন এটা লম্ব রেখার সমীকরণ আমাকে বের করতে বলেছি। দেখো এ বি এর লম্ব রেখার সমীকরণ বের করো, দেখি আগে, পরে পরে পরেরটা পরে দেখতেছি। একের উপর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ আমি কিন্তু আর বেশি করাবো না, এটা ক্যালকুলেশন তোমাদের হাতে দিয়ে দিব। লম্ব রেখার কিন্তু তাহলে 2x মাইনাস 3y হবে, এক্স এর সহগ y এর কাছে গেছে,
ওয়াই এর সহগ এক্স এর কাছে আসছে, ঠিক আছে, প্লাস কে লাগবে একটা, এই যে 0। এটা আমাদের রিকোয়ার্ড, এইটা আমাকে বের করতে হবে। এই যে টার্গেট আমার কে, এটাকে আমরা টার্গেট করতে হবে, যে এইটা আমাকে বের করতে হবে। এইটা বের করার জন্য এখন অঙ্কের দিকে তাকাই তো আরো একবার। এই যে এই বি এর লম্ব রেখার সমীকরণ বের করে ফেলেছি, কমপ্লিট। জাস্ট একটু বাকি, কমপ্লিটের মধ্যে একটু বাকি আছে, কি, ওই কনস্ট্যান্টের মান লাগবে। এই কনস্ট্যান্টের মান বা জানার জন্য আমার কি লাগবে, অঙ্কের দিকে আবারও সুন্দর করে তাকাতে হবে। তাকালাম, যাহা পি বিন্দু হতে 2 একক দূরে, যে সমীকরণটা আমরা বের করতে চাচ্ছি, যদি আমি টিক চিহ্ন দিই, এই যে এই সমীকরণটা, এই যে এই রেখার সমীকরণটা, হ্যাঁ, যেটা আমরা বের করতে চাচ্ছি, এদিকে দেখালাম, সেটা হচ্ছে পি বিন্দু থেকে 2 একক দূরে আছে। তাহলে পি বিন্দু থেকে এর দূরত্ব 2 একক, লিখে ফেলি। পি অফ 1, -1 বিন্দু হতে 2 নং রেখার দূরত্ব, 2 নং রেখার দূরত্ব বা লম্ব দূরত্ব 2 একক, সমান 2 একক। তো জানাই আছে আমাদের, এই যে এরকম একটা টান দিব, এখানে একটা টান দিব, কোন রেখা, এই রেখা, এই রেখা এই বিন্দুটা বসায় দাও তো। 2 গুণ 1 -3 গুণ -1 প্লাস কে ডিভাইড বাই রুট ওভার অফ এক্স এর সহগের উপর স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কয়ার ইজিক্যাল টু কত, 2। আমরা গত ক্লাসে বলেছি লম্ব দূরত্ব যখন বের করব তখন শুধুমাত্র পজিটিভটা নিব। লম্ব দূরত্ব দেওয়া আছে, অন্য যা কিছু বের করতে বলে আমাদের ক্যালকুলেশনটা হবে দুইটা আসবে, আসল কথা দুইটা আসবে, প্লাস না দুইটা চলে আসবে। দেখো খেয়াল করে কিভাবে ক্যালকুলেশন করতে বলেছিলাম, স্কোয়ারিং করে, স্কোয়ার করে ফলে এখানে কি পাচ্ছি, কে প্লাস 5 পাচ্ছি, সিম্পল ক্যালকুলেশন। উপরে পেলাম হচ্ছে কে প্লাস 5 পাচ্ছে, নিচে পাচ্ছি রুট ওভার হচ্ছে 25 ইজিক্যাল টু 2। খুবই সিম্পল, আমরা স্কোয়ারিং করে দেবো, ক্যালকুলেশন প্রসিডিউর, কে প্লাস 5 হোল স্কয়ার ভাগ হচ্ছে 25 ইজিক্যাল টু 4। স্কোয়ারিং করেছি, বর্গ করেছি, উভয় পাশে বর্গ করেছি, ওকে। কে প্লাস 5 হোল স্কয়ার ইজিক্যাল টু হচ্ছে 100। তাহলে কে প্লাস 5 ইজিক্যাল টু কি লিখবো, অবশ্যই প্লাস মাইনাস 10 লিখবো, একটা কিন্তু না, দূরত্ব দেওয়া আছে, অন্য কিছু বের করবো। অতএব কে ইজিক্যাল টু, দেখো আমাদের টার্গেট যেটা ছিল ফুলফিল হয়ে গেছে। এখন কে এর মান হচ্ছে, যদি প্লাস ধরি তাহলে 5 হচ্ছে, মাইনাস ধরলে আমি পাবো হচ্ছে কত পাবো রে, -15। তাহলে কে এর মান সময় যদি আমরা ওই কত নম্বর সমীকরণে যেখানে দরকার, এই যে টার্গেট করে রাখছিলাম ওখানে যদি বসাই, তাহলে আমাদের সমীকরণটা বের হয়ে যাবে, আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের 23 হয়ে গেল। অঙ্ক তো বেশি করানো যায় না, বুঝছো, কতগুলো অঙ্ক করাবো, অল্প করাবো, যেহেতু এই জন্য কিন্তু বেসিক ক্লাসটা নিয়েছি। বেসিক ক্লাস না মানে হাজারো অঙ্ক করানো, হাজারো অঙ্ক করানো, ওইটার মধ্যেই ঘুরে পাশে দেখবো, ওইটার মধ্যেই আছে, ওইটার মধ্যে আছে, যেভাবেই দিক না কেন। আমি কিন্তু অঙ্কের দিকে একটু সুন্দরভাবে ফ্রেশ ভাবে যদি তাকাই, দেখবা যে আমার ওই বেসিক গুলো দিয়ে আমি পেরে যাচ্ছি, পেরে যাচ্ছি, ঠিক আছে। এবার দেখো রাজশাহী বোর্ড 23, খুবই মজার একটা অঙ্ক, খুবই মজার অঙ্ক, রাজশাহী 23, রাজশাহী 23 দেখো, খালি চিত্র দেওয়া আছে, খেয়াল করো, আমরা বারবার বলেছি শুধু চিত্র আকার অঙ্ক দেওয়া থাকে। দেখো আগেরটাও দেখো শুধু চিত্র, এবারে দেখো একই কথা, শুধু চিত্র। দেখো আমি যদি দাগায় নিই, শুধু চিত্র উদ্দীপক দাগায় নিলাম, যেরকম দেওয়া আছে এখানে, এখানে একটা লম্ব দেখানো আছে, হ্যাঁ, এই যে এটার নাম দেওয়া আছে এ বিন্দু, এটার নাম দেওয়া আছে ডি বিন্দু, এটার নাম দেওয়া আছে ডি বিন্দু, এইটার নাম দেওয়া আছে হচ্ছে সি বিন্দু, সি অফ 6,2। একটু খেয়াল করে, এটা লম্ব দেওয়া আছে, লম্ব চিহ্ন দেওয়া আছে, অঙ্কের মধ্যে বলে দেওয়া আছে, এখানে লম্ব চিহ্ন দেওয়া আছে, কি বলে দেওয়া আছে, যে এসি, এসি আর হচ্ছে এটা লম্ব, এসিডি, কোণ এসিডি সমান সমান 90°। এবং এখানে একটা এরকম করে একটা চিত্র দেওয়া আছে, দেখো এই যে এইভাবে দেওয়া আছে, এই যে দেখো এইভাবে দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে, এই যে এটা এটার মধ্যে একটা বিন্দু দেওয়া আছে, এটার মধ্যে একটা বিন্দু দেওয়া আছে, এই যে একটা বিন্দু দেওয়া আছে, যে কোনো একটা, এই যে এই রেখার উপর একটা বিন্দু দেওয়া আছে, বিসি রেখার উপর একটা বিন্দু দেওয়া আছে 1, -1, এই যে এই বিন্দু গোল করে দিচ্ছি, শুনুন, এটা আমাদের উদ্দীপক, ঠিক আছে। আর এটা তো মূল বিন্দু, বুঝতেই পারছো, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা আমাদের উদ্দীপক। 2 নম্বর উদ্দীপক আছে, আমি পরে যাচ্ছি। 2 নম্বর উদ্দীপক আছে, বলে দেওয়া আছে যে এই বিসি আর এডি সমান্তরাল, এসি সমান্তরাল হচ্ছে বিসি। খেয়াল করে, ভালো করে খেয়াল করবা, আমরা একটু বুদ্ধি করে সুন্দর করে করবো, যাতে করে ভুল না হয়, বিভিন্ন ভাবে করা যেতে পারে।
আমি প্রসিডিউর শিখাচ্ছি দুইটাই মনে রাখবো আমরা, যে কোনো একটা করবো, যেমন খুশি তেমন করবো, আমার মন যেমন চাই তেমন করবো, এরকম ভাবে কনফিডেন্ট লেভেল তৈরি করো। এসি কই গেল রে? এসি না, এডি, এই যে এডি, এটা এডি রে, এডি সমান্তরাল হচ্ছে বিসি, এডি সমান্তরাল বিসি। ঠিক আছে, আমি আরেকবার লিখে নিই, এডি সমান্তরাল হচ্ছে বিসি। আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। প্রথমে আমি ক নাম্বারটা লিখে নিচ্ছি। দুইটা রেখা দেওয়া আছে, যেহেতু লিখে দেওয়া আছে x - 2y + 1 = 0, 1 নং রেখা ক নাম্বার। আর 2 নম্বর রেখা দেওয়া আছে। ক নাম্বারে কিন্তু অনেক সময় উদ্দীপকের ভেতর থেকে দেয়, আবার উদ্দীপকের বাইরে থেকে দেয়। এখানে উদ্দীপকের বাইরে থেকে দিছে 3x - y + 5 = 0। রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ নির্ণয় করো। এটা অনেক সময় 4 নাম্বারেও আসে, মানে গ নাম্বারেও আসে, খ নাম্বারেও আসে। এখানে খ নাম্বারে দিছে। এই প্রশ্নটা একটু বড়। রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ নির্ণয় করো। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আমি এটাকে সলিউশন করে 2 নম্বর প্রশ্নে যাচ্ছি, খ নাম্বার প্রশ্নে যাচ্ছি। খ নাম্বার প্রশ্নে যে আমি এটা বুঝাচ্ছি, খেয়াল করো। রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ দেখো তো, এই যে প্রথম রেখার a1 লিখবা, a1 = 1, এই যে b1 = কত? -2। আর দ্বিতীয় রেখার ক্ষেত্রে দেখো a2 লিখবো। x এর সহগকে আমরা a বলি, আর y এর সহগকে আমরা b বলি। তো যেহেতু দুইটা রেখা, প্রথম রেখার x এর সহগকে আমরা a1 বলেছি, আর দ্বিতীয় রেখার x এর সহগকে আমরা a2 বলেছি, 3। আর b1 = হচ্ছে -1। ঠিক আছে, এখন দেখো তো আমি বের করে নিচ্ছি a1 a2 প্লাস b1 b2 = a1 এর মান 1 গুণ 3 প্লাস এই কত রে -2 গুণ হচ্ছে -1 = 6 ইজ গ্রেটার দেন 0। বলো তো গ্রেটার দেন 0, তাহলে কোনটা হবে হচ্ছে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক? সূক্ষ্ম কোণ না রে বাবা, সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো। সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক নির্ণয় করো। ঠিক আছে, নির্ণয় করো, এটা দেখতেই পাবা। বলো এখন কোনটা প্লাস আছে? প্লাস পেয়েছি, a1 b2 a1 a2 প্লাস b1 প্লাস পেয়েছি। প্লাস হলে প্লাস ধারীটা হবে স্থূল কোণের সমদ্বিখণ্ডক, তাহলে মাইনাসটা কি হবে? সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। লিখে ফেলি, অতএব সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ মাইনাস ধারীটা নিব, কিন্তু একবারে প্লাস কিন্তু আর লিখবই না। খেয়াল করো, প্রথম সমীকরণ যা ছিল তাই লিখবো, এই যে ডিভাইড বাই √1² প্লাস -2 এর উপর স্কয়ার মাইনাস একবারে লিখবো, কারণ পজিটিভ পেয়েছি a1 a2 প্লাস b1 b2, তার মানে কি পজিটিভ ধারীটা হচ্ছে স্থূল কোণের, আর নেগেটিভটা গেলে সূক্ষ্ম কোণের। সূক্ষ্ম কোণটাই তো আমাদের চেয়েছে। ওকে, তাই এখানে দেখো 3x - y প্লাস 5 ডিভাইড বাই √3² প্লাস -1 এর উপর স্কয়ার। ঠিক আছে, এখন বাবা খালি ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ক্যালকুলেশনটা আমি আর দেখাচ্ছি না, ক্যালকুলেশনটা করলে আমার দেখাচ্ছি না। এই এটা সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে বলা নাই প্রশ্নের মধ্যে, বলেছে হচ্ছে সূক্ষ্ম কোণ নির্ণয় করো। আচ্ছা, দুটাই আমরা করে ফেলি, যেহেতু এটা করে ফেলেছি। সূক্ষ্ম কোণ নির্ণয় করতে বলেছে, সূক্ষ্ম কোণটা নির্ণয় করতে পারি আমরা, মাত্র করে আসতাম। ওই ঢাল বের করবো, প্রথম রেখার ঢাল, দ্বিতীয় রেখার ঢাল, m1 আর m2 বের করে tan θ বের করবো। ঠিক আছে, যাই হোক, আমি রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করেছি, সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করেছি। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, ক্যালকুলেশন করলে, হিসাব নিকাশ করলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, হিসাব করাটা একটু শিখিয়ে দিচ্ছি। এই রুট থাকলে তুমি কিভাবে হিসাব করবা এটা একটু বলে দিই তোমাদের। রুট থাকবে কিন্তু অনেক সময়, দেখো আমি একটু হিসাবটা যদিও বললাম তোমাদের করতে, আমি করে দিচ্ছি, একটু দেখাই। +1 ডিভাইড বাই √5, √5 -3x - y প্লাস 5 ডিভাইড বাই √13। এরকম যদি থাকে তুমি কিভাবে ক্যালকুলেশন করবা? দেখো আমি গুণ করে দিচ্ছি, √13 x বাই 2√13 y, এটা 2 রে, প্লাস হচ্ছে √13 মাইনাস দিয়ে গুণ করে দাও, -3√5x প্লাস √5y, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, √5y প্লাস হচ্ছে 5√5। দেখো এরকম দেখতে ভালো লাগে না, এক্স গুলো একসাথে রাখবো, ওয়াই গুলো একসাথে রাখবো। এই এবার কিন্তু সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক যখন সমীকরণ আসবে তখন কিন্তু আমি স্কিপ করবো, আমি কিন্তু আর এটা করে দিব না। এই জন্য এখানে কিন্তু ক্যালকুলেশন এখানেই করে দিচ্ছি। ওকে, √13x, এই যে এটা নিয়ে আসবো, প্লাস 3√5x। এবার দেখো ওয়াইটা লিখবো, -213y - √5y। এবার প্লাস √13 - 5√5,
কোনটা বড় কোনটা ছোট দেখার দরকার নাই, রুট আছে তো। এখন এভাবে লিখবো, √13 প্লাস 3√5 ইন্টু এক্স, এই যে এক্স কমন নিলাম, মাইনাস মাইনাস ওয়াই কমন নিবো, তাহলে 2√13 প্লাস √5 ইন্টু ওয়াই। দেখো মাইনাস কমন নিলে এখানে প্লাস হবে, এখানে প্লাস হয়ে যাবে, ইন্টু ওয়াই প্লাস √13 মাইনাস 5√5 ইজ ইকুয়াল টু 0। উত্তর আমাদের কমপ্লিট। এইভাবে রাখবো আমাদের, এইভাবে রাখবো আমরা। হ্যাঁ, রুট টুট থাকলে এইভাবে, এই রুটকে আবার ওই ক্যালকুলেশন করার জন্য পয়েন্টে নিয়ে আসার দরকার নেই। পয়েন্টে নিয়ে আসলে দেখতে ভালো লাগে না, নিয়ে আসলে হবে না বলছি না, সাধারণত অঙ্কের বইতে এই সমীকরণগুলো পয়েন্ট আকারে লেখা হয় না, তাই আমরা এইভাবে লিখবো। ঠিক আছে, তো এই প্রশ্নেই যদি বলতো, যেটা চেয়েছে আসলে অ্যাকচুয়ালি যেটা চেয়েছে রাজশাহী বোর্ডে, এই দুটা সমীকরণের বা রেখার মধ্যবর্তী কোণ, তাহলে 1 নং রেখার ঢাল বের করতাম, 1 নং রেখার ঢাল m1 ইজিক্যাল টু বের করতাম, 2 নং রেখার ঢাল বের করে নিতাম, রেখার ঢাল m2 ইজিক্যাল টু, দেখো বের করতাম কত, 1 নং রেখার ঢাল হচ্ছে মাইনাস এক্স এর সহগ বা y এর সহগ। আমি যদি লিখে নিই, x এর সহগ হচ্ছে 1 আর y এর সহগ হচ্ছে -2 ইজিক্যাল টু হাফ। এবার 2 নং রেখার ঢাল দেখো, এই যে মাইনাস এক্স এর সহগ হচ্ছে 1 3 আর y এর সহগ হচ্ছে -1, তাহলে -3 ডিভাইড বাই -1 ইজিক্যাল টু 3। সূত্র কি, মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ। কখন, যখন আমরা সমীকরণটাকে কিভাবে সাজাবো, যখন আমরা ওই কি বলে এটা, ওই স্ট্যান্ডার্ড ফর্মে সাজাবো। ওকে, এখন দেখো ট্যান থিটা বের করবো, একটু চালাকি করি। হ্যাঁ, এই যে টাকটা আগে দিই, m2 বিয়োগ m1 লেখো, m2 টা বড় না, দেখতে পাচ্ছি, 1 প্লাস m1 m2। এবার টোটাল ক্যালকুলেশন করে আসবো, এবার টোটাল ক্যালকুলেশন করে আসবো, 3 বিয়োগ হচ্ছে হাফ, 1 প্লাস 3 ইন্টু হাফ। টোটাল ক্যালকুলেশন করে আসবে 5 এর 2, 5 এর 2, 5 এর 2, 3 দুগুণে 6, 5 এর 2, 1 2 5, এই 5 হবে রে বাবা, 1 হবে, এই হিসাব নিকাশ করলে 1 হবে, 5 এর 2 এখানে চেয়ে দেবো, 5 এর 2 হবে। হ্যাঁ, এইবার খেয়াল করো, সূক্ষ্ম কোণের জন্য আমাকে সূক্ষ্ম কোণ চেয়েছে, সূক্ষ্ম কোণের জন্য এখন লিখবো tan থিটা ইজ ইকুয়াল টু 1, অতএব থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। স্থূল কোণের জন্য যদি হয়তো বলতো, তাহলে লিখতাম হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু -1 ইজিক্যাল টু -tan, আমি লিখে দেখাচ্ছি এখানে, এখানে যেহেতু একটা রিভিউ করে ফেলেছি। হ্যাঁ, সূক্ষ্মকোণ বের করছি, স্থূল কোণে বের করে দেখা ফেলি এখনই। স্থূল কোণের জন্য, যদিও চাই না এখানে, স্থূল কোণের জন্য, হ্যাঁ, tan থিটা ইজ ইকুয়াল টু কিভাবে বের করতাম আরো একবার দেখাচ্ছি, দেখাইছি তোমাদের, tan থিটা ইজ ইকুয়াল টু -tan 45 ডিগ্রি, তারপর লিখতাম tan থিটা ইজ ইকুয়াল টু tan, মাইনাসটা আউট করে দিলাম, আউট করে দিলে এমনি এমনি তো আউট করতে পারি না, ওই যে একটা কাজ করে ফেলেছি, 180 থেকে বিয়োগ দিব, অবশ্যই প্লাস না, চিত্র আকারে দেখানোর দরকার নাই। থিটা ইজ ইকুয়াল টু, এটা 135 হবে, মনে রাখবা 135 হবে, -1 হলে 135 আর +1 হলে 35 হয়ে গেল। দেখো অনেকগুলো জিনিস করে দিলাম, যেটা অঙ্কের মধ্যে চাই নাই, এই অঙ্কের মধ্যে চাই নাই কমপক্ষে। স্থূলকোণ বের করলাম দুইটা রেখার, সূক্ষ্মকোণ বের করলাম, প্রসিডিউর শিখালাম, আবার সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করলাম। ঠিক আছে, এবার আসো খ নাম্বারটা, ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো আমি প্রসিডিউরটাকে, আমি চিন্তাটা কিভাবে করব সেটা তোমাকে শেখাচ্ছি। ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করবে। খেয়াল করো, ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করবো, এই যে খেয়াল করো ডি বিন্দুটা কোন জায়গায় আছে, এডি রেখা এবং সিডি রেখার ছেদ বিন্দু। দেখো খেয়াল করো, ডি বিন্দুটা বের করার কিন্তু বুদ্ধি হচ্ছে, এই আমরা যদি, আমি যে লাল কালিতে একটু দাগায় দেখাচ্ছি, এই রেখাটা আর এই রেখাটার সমীকরণ বের করতে পারি, তাহলেই হবে কিন্তু। তাহলে এডি রেখার সমীকরণ বের করার এখানে উপায় আছে, আছে দেখাচ্ছি, সিডি রেখার সমীকরণ বের করার উপায় কিন্তু আছে। খেয়াল করো, আমরা এখানে বলে দিয়েছে যে এডি, এই দেখো তো, এডি সমান্তরাল বিসি, মানে কি বিসি আর এডি রেখা সমান্তরাল, হ্যাঁ সমান্তরাল, বিসি আর এডি রেখা সমান্তরাল। তো এ বিন্দু স্থানাঙ্ক আমার জানাই আছে, এ বিন্দু স্থানাঙ্কটা দেওয়া আছে, আমি লিখি নাই, -2,4। দেখো তো, এডি রেখার সমীকরণ বের করতে চাই, দেখো আমি চিন্তাটা কিভাবে করছি, তোমরা একটু দেখো বিষয়টা বুঝতে পারো কিনা। আমি কিভাবে চিন্তা করছি, এডি রেখার সমীকরণ বের করতে চাচ্ছি, টার্গেট আমার। তো এ বিন্দু তো, ওই এডি রেখার উপর একটা বিন্দু দেওয়াই আছে, হ্যাঁ দেওয়া আছে, তো ওই বিন্দুগামী যদি রেখার সমীকরণ বের করতে চাই, একটা বিন্দু,
তাহলে কিন্তু আমার ঢাল লাগবে, হ্যাঁ ঢাল লাগবে। তো ওই রেখার ঢাল আর এই রেখার ঢাল তো সমান, কেন? এই রেখার এই রেখা তো সমান্তরাল, হ্যাঁ সমান্তরাল। তাহলে এই রেখার ঢাল বের করার তো উপায় আছেই। ওই রেখার উপর দুটা বিন্দু আছে, এই যে বি বিন্দু সি বিন্দু, হয়ে গেল কিন্তু আমাদের। তাহলে আমি এডি রেখার সমীকরণটা লিখে নিচ্ছি, যাও খেয়াল করে। এডি রেখার সমীকরণ একবারে লিখছি, অন্যভাবেও কিন্তু হবে, অবশ্যই হবে। এডি রেখার সমীকরণ দেখো, এই যে -2,4 বিন্দুগামী রেখার সমীকরণই কিন্তু এডি রেখা, হ্যাঁ রেখা। তাহলে y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু m ইনটু x বিয়োগ x1। আচ্ছা ভালো কথা। তো y বিয়োগ y1, y1 এর মান কত? 4, এই যে 4 দেখা যাচ্ছে, 4 লিখলাম, ইজ ইকুয়াল টু m ইনটু x বিয়োগ x1, x1 এর মান কিন্তু -2 +2 হয়ে গেল। ওকে, এটা দিলাম হচ্ছে 1 নং সমীকরণ। তো এই ঢাল তো দরকার আমার রে বাবা, এই ঢাল বের করার জন্য আমি বিসি রেখার সাহায্য নিচ্ছি। তাহলে এখন দেখো, এটি রেখার ঢাল ইজ ইকুয়াল টু বিসি রেখার ঢাল। এর সাহায্য নিয়ে লাভ কি? কারণ বিসি রেখার উপর দুইটা বিন্দুই দেওয়া আছে, বি বিন্দু সি বিন্দু, দুইটা বিন্দু দেওয়া থাকলে আমাদের জানা আছে, জানা আছে কি জানা আছে, এম ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু এম ইজ ইকুয়াল টু, আচ্ছা ঢাল একবার লিখি, ইজ ইকুয়াল টু হচ্ছে কোটি দ্বয়ের অন্তর বা ভুজ দ্বয়ের অন্তর। তো দেখো তো বি আর সি রেখা, তাহলে কোটি দ্বয়ের অন্তর কত? 2 বিয়োগে বিয়োগে যোগ 1, কোটি দ্বয়ের অন্তর 2 যোগ 1। এবার ভুজ দ্বয়ের অন্তর 6 বিয়োগ 1, 6 বিয়োগ 1, একটু খেয়াল করো এখানে, এটা যেন ভুল নয়, আবার বলছি। কোটি দ্বয়ের অন্তর, এইটার কোটি বিয়োগ এটার কোটি নিয়েছিলাম কিন্তু উপরে, নিচে কিন্তু এইটার ভুজ বিয়োগ এটার ভুজ নিব, এইটা বিয়োগ এটা কিন্তু দিব না, সিকোয়েন্স কিন্তু মেইনটেইন করে চলতে হবে। ইজ ইকুয়াল টু 1 ভাগ কত রে, 3 ভাগ 5। তো আমরা এই রেখার সমীকরণ পেয়ে গেলাম। এই রেখার সমীকরণ অতএব m ইজ ইকুয়াল টু 3 ভাগ 5 লেখা যায়, 3 ভাগ 5 এখানে বসালে আমি ওই এডি রেখার সমীকরণটা পেয়ে যাব। তো একে আমরা যদি পাই, দেখো তো আমরা পাচ্ছি কি, y বিয়োগ 4 ইজ ইকুয়াল টু 3 ডিভাইড বাই 5 ইনটু x প্লাস 2। যদি আমি একটু ইয়া করে নিই, 5y -20 ইজ ইকুয়াল টু 3x প্লাস 6। এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 3x মাইনাস 5y, 3x মাইনাস 5y প্লাস 26 ইজ ইকুয়াল টু 0। এটা নিলাম হচ্ছে 2 নম্বরে, এটি দেখার সময় পেয়ে গেছি। 3x মাইনাস 5y
এই ঐশিক, কি অবস্থা পড়াশোনার? ভালো তো? পরীক্ষায় কত পাইছো পরে আগের পরীক্ষায়? পদার্থবিজ্ঞান না পরীক্ষা দিলা? হ্যাঁ। সলিউশন দিয়ে দিব না? কই রে সবাই? এমসিকিউ সলিউশন করাইছি। এমসিকিউ সলিউশন লাগবে তোমার? সবই সলিউশন করে দেবো। সবই সলিউশন করে দেবো। ওই কেউ তো জয়েনই করে না এখন আর, নাকি? সবাই এখন ওই অফলাইনে পড়তে আসে, অনলাইনে নাকি পড়তে ভালো লাগে না। যাই হোক, সমস্যা নাই। অনেকগুলোই তো গেছিল, 25 জনের মতো, 22-25 জনের মতো দেখলাম। যাই হোক, পরে অনলাইনে আমি তো আবার দিয়ে দিই, সমস্যা নাই। এগুলো সহজ প্রশ্ন, সরলরেখাটা মোটামুটি সহজ। আচ্ছা, সমস্যা নাই, যে কজন জয়েন করছো, 2-1 জন, ওই যে করো তুমি, আর একজন মানে কে জয়েন করলো? আচ্ছা, অনলাইনে অনেকে দেখে নাই। আচ্ছা, তাহলে আমরা 1 নং সমীকরণ থেকে আমরা কিন্তু এটা পেয়ে গেছি, যে এই এডি রেখা সমীকরণটা বের করে। একটা কথা চিন্তা করো তো, এই এডি রেখা সমীকরণ বের করার বুদ্ধি কি একটা আর অন্যভাবে আমরা করতে পারি না? অবশ্যই করতে পারি। কিভাবে দেখো তো, বিসি এর সমীকরণটা বের করে নিতে হবে আগে। বিসি এর সমান্তরাল রেখা সমীকরণ এডি, এটা বের করে নিতে হবে। তারপর ওখানে একটা কে পাবো, ওই কে এর মান বের করার জন্য একটা জানা বিন্দু লাগবে ওই রেখার উপর। তো এডি রেখার উপর জানা বিন্দু আছে -2,4, বসালে কিন্তু কে এর মানটা পেয়ে যাব। একটু বড় হয়ে যাবে না ওইভাবে করলে? এ রেখার সমীকরণ বের করতে হবে, এই রেখা সমান্তরাল রেখার সমীকরণ বের করবো, এডি রেখা, ওইটা আবার -2,4 বিন্দুগামী লিখতে হবে। লিখে তারপর কিন্তু তোমাকে ওই সমীকরণ বের করতে হবে, এডি রেখার সমীকরণ। তার চাইতে এটাই তো ভালো হলো, যে এডি রেখার সমীকরণ বের করার জন্য যেহেতু একটা বিন্দু দেওয়াই আছে, একটা বিন্দুগামী রেখার সমীকরণ আমাদের জানাই আছে, y বিয়োগ y1 = m * x বিয়োগ x1। কোন সাহসে এটা করলাম? সাহস একটাই, যে যে ঢালের পরিমাণটা আমার দরকার, সেই ঢালের পরিমাণটা আমি এই বিসি রেখা থেকে নিতে পারবো। কারণ বিসি রেখার ঢাল আর এডি রেখার ঢাল কিন্তু একই। হ্যাঁ, একটা বিন্দু দিয়ে সমীকরণ বের করতে হলে ঢাল লাগবে, ওই ঢালটা আমি কি পাচ্ছি? এই বিসি রেখা থেকে পেয়ে যাচ্ছি। তাই আমরা কিন্তু ইজিলি ওই এডি রেখার সমীকরণটা বের করে ফেলেছি। এইবার দেখো তো, সিডি রেখার সমীকরণটা বের করতে হবে। সিডি রেখাটা আবার সি বিন্দুগামী। হ্যাঁ, সি বিন্দুগামী, সি বিন্দুগামী। তাহলে এবার দেখো, এসি রেখার উপর কিন্তু সিডি লম্ব লেখাই আছে, দেখো এসিডি = 90 ডিগ্রি। এসিডি, এসিডি 90, তার মানে কি এসি এর সাথে সিডি লম্ব। তার মানে আমি যদি সিডি রেখার সমীকরণ বের করি, একটা বিন্দু দেওয়া আছে মাত্র, একটা বিন্দুগামী রেখার সমীকরণ আমার দেওয়া আছে, আমি বের করতে পারি তো। 6,2 বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে সিডি রেখার সমীকরণ। লিখে ফেলি, সিডি রেখার সমীকরণ, দেখো বুদ্ধি করে করাচ্ছি, সিডি রেখার সমীকরণ। অন্যভাবে কিন্তু করা যায়, ওটা কিন্তু বলে দিয়েছি আগের বার, এবারে বলে দিব অন্যভাবেও করা যেতে পারে। এটা সহজ, মানে এটা সময় কম লাগবে। সিডি রেখার সমীকরণ মানে কি? মানে হচ্ছে 6,2 বিন্দুগামী রেখার সমীকরণ, 6,2 বিন্দুগামী সমীকরণ। অর্থাৎ আমি যদি লিখি, অর্থাৎ সি অফ 6,2 বিন্দুগামী রেখার সমীকরণ, বিন্দুগামী রেখার সমীকরণ। সরল রেখা যতটুকু করাইছি মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার কথা তোমাদের। সিডি রেখার সমীকরণ, তাহলে y বিয়োগ y1 লিখে নিলাম = m * x বিয়োগ x1। y বিয়োগ y1, y বিয়োগ 2 = m * x বিয়োগ 6 লিখে নিলাম। 1 নম্বর, 2 নম্বর দিয়েছিলাম, এবার 3 নম্বর দাও। এই রেখার এখন ঢাল লাগবে, এই রেখার ঢাল বের করার বুদ্ধি আছে, সাহস তো একটা নিয়েই তো এই সমীকরণটা বসাইছি। কি সাহস? দেখো তো, এই এসি রেখার সাথে সিডি রেখাটা লম্ব,
তাহলে এসি রেখার ঢাল বের করতে পারলেই আমরা সিডি রেখার ঢাল বের করতে পারবো। এসি রেখার ঢাল বের করার জন্য কিন্তু দুইটা স্থানাঙ্ক দরকার, দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, এই যে এ আর সি। এসি রেখার ঢালটা বের করে নিচ্ছি। এসি রেখার ঢাল আর সিডি রেখার ঢাল কিন্তু এবার এক না, আগের মতো। আগে তো সমান্তরাল ছিল, তাই কিন্তু একই রেখে ফেলেছিলাম, এবার কিন্তু এক না। তাই আগে এসি রেখার ঢালটা বের করে নাও। এবার করলে সোজা এসি রেখার ঢাল ইজিক্যাল টু কোটি দ্বয়ের অন্তর ভাগ হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর, এই যে এসি রেখা। তাহলে আমি যদি এখান থেকে ওখানে যাই, 4-2 কোটি দ্বয়ের অন্তর, 4-2 ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর। ভুজ হচ্ছে এই যে এখান থেকে বিয়োগ করতে হবে, -2 বিয়োগ হচ্ছে -6, -2 6 ইজিক্যাল 2 ডিভাইড বাই 8 -1 ডিভাইড বাই 4, -1 ডিভাইডেড বাই 4। এবার খেয়াল করো, অতএব সিডি রেখার ঢাল বলো তো একজন কত হবে, বলো। এসি রেখার ঢাল যদি 1/4 হয়, সিডি রেখার ঢাল কি চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন করলাম, মাইনাসের জায়গায় প্লাস দিলাম, আর এটা উল্টা দিতে হয়। একবার লিখলেই হবে, এটা অনেক বড় অঙ্ক, তো একবার লিখলেই হবে, কারণ দুটা ঢালের গুণফল -1 হতে হবে না, -1 হতে হবে। তুমি যদি বের করে নিতে চাও নিতে পারো, তুমি যদি বলো না স্যার আমি বের করে নেবো, এখানে বের করে দেখাচ্ছি। সিডি রেখার ঢাল m1 হলে m গুণ -1/4 ইজিক্যাল টু -1, ঢাল দেওয়ার গুণফল -1 না, যেহেতু লম্ব, এখান থেকে দেখো 500 m ইজিক্যাল টু 4, একই কথা। একবার লিখলেও হবে, কারণটা হচ্ছে অনেক বড় অঙ্ক তো রে বাবা। তাহলে অতএব সিডি রেখার সমীকরণটা বের করলাম। 3 নং সমীকরণটা বের করে ফেলি, m এর মানটা বসায়, y - 2 ইজিক্যাল টু 4 ইন্টু x বিয়োগ 6। তো y - 2 ইজিক্যাল টু 4x মাইনাস হচ্ছে 24, বা 4x মাইনাস y -26 ইজিক্যাল টু 0। এটা পেলাম হচ্ছে 4 নং রেখা। তার মানে দেখো এখন এসি রেখার সমীকরণ আমরা পেয়ে গেছি, সিডি রেখার সমীকরণটা পেয়েছি, সিডি রেখা গোল চিহ্ন দিলাম, সিডি রেখার সমীকরণ পেয়েছি, আর এডি রেখার সমীকরণ পেয়েছি। দেখো এই যে এডি রেখার সমীকরণ পেয়েছি, সিডিও পেয়ে গেছি। এই দুইটা রেখার ছেদ বিন্দুই হচ্ছে ডি। দেখো সুন্দর করে দেখা যাচ্ছে যে দুইটা রেখার ছেদ বিন্দুই হচ্ছে ডি। তাহলে এই দুইটা সমীকরণ এখন সমাধান করলেই আমরা হচ্ছে ডি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। 4 নাম্বার লাল করে দিলাম, এই 4 নাম্বার, আর এখানে কয় নাম্বার রে, 2 নাম্বার। ঠিক আছে, 2 এবং 4 সমাধান করলে পাই ডি বিন্দু স্থানাঙ্ক। আমি আর হিসাবটা করে দিব না। 2 ও 4 নং সমাধান করলে ছেদ বিন্দু স্থানাঙ্ক ডি বিন্দু হবে। ডি বিন্দুর স্থানাঙ্ক লিখে দিলাম, তোমার সমাধান করে বের করে নেবো। হ্যাঁ, এই সমাধান দেখালাম না, দুটা সমীকরণ পেয়েছি, এক্স আর ওয়াই, তুমি যে কোনো পদ্ধতিতে সমাধান করে কিন্তু বের করে ফেলতে পারো। ওকে, পরের প্রশ্ন দেখো, এইটা একটু তোমাদের করাবো, এইটা একটু এক্সেপশনাল টাইপের, আমরা বারবার শিখেছি, এইটা একটু খেয়াল করবো। দেখো উদ্দীপক, এই রাজশাহী বোর্ডের উদ্দীপক 2, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, এটা আমরা বুদ্ধি করে শিখাবো, এটা পড়তে পারে পরীক্ষা, এই টাইপের একটু ঘুরানো, একটু ঘুরানো মানে উল্টা প্রশ্ন। উদ্দীপক নাম্বার 2 এ দেখো, বা দৃশ্যকল্প উদ্দীপক 2 কি বলেছে, বলেছে কথাই বলেছে যে a of 8 3 এবং b of pq এবং b of pq, হ্যাঁ, a b এর লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ, a b এর লম্ব, এই লম্ব সমদ্বিখণ্ডকের অঙ্ক বলেছিলাম, অনেক ইম্পর্টেন্ট। ওই অঙ্কটা একটু ঘুরাইয়া বলেছে, দেখাচ্ছি। সমদ্বিখণ্ডকের সমীকরণ কি দেওয়া আছে, দেওয়া আছে আমাদের হচ্ছে y ইজিক্যাল টু -2x প্লাস হচ্ছে 4, এটা আমাদের উদ্দীপক। প্রশ্ন হচ্ছে পি কিউ এর মান বের করো, অথবা বি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে পি ও কিউ এর মান নির্ণয় করো, অথবা যদি বলি এটা চাই নাই, এটা চাইছে পি ও কিউ এর মান নির্ণয় করো, অথবা বি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, একই কথা। বি বিন্দু স্থানাঙ্ক মানেই তো পি কিউ, বি বিন্দু
স্থানাঙ্ক নির্ণয় করো। অথবা দেখো তো বলতে পারতো না এ বি এর দূরত্ব নির্ণয় করো, এ বি এর দূরত্ব নির্ণয় করো। আমি একটু ঘুরে প্যাঁচে আমি 2-3টা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে একটা দিলাম। তো বি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা মানে কি, এ বি এর দূরত্ব নির্ণয় করতে পারবো আমরা, একই কথা। সমাধানে আসো, তো দেখি আমরা কি বলেছে। এ বি রাফলি দাগাবো, এই যে এ বি রাফলি দাগালাম। রাফলি বলতে আমি বুঝাচ্ছি যে ওই এ বিন্দু কোথায় হবে, বি বিন্দু কোথায় হবে, একেবারে এই এক্স ও ওয়াই অক্ষ দাগায়া আমরা দাগালাম না, জাস্ট রাফলি একটা দাগালাম এ বি রেখা। এই যে এখানে দিলাম এ 8,3, এখানে দিলাম বি হচ্ছে পি, কিউ। এটা হচ্ছে বি বিন্দু স্থানাঙ্ক। এর লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ দেওয়া আছে। আমাদের বারবার এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলে। এবার লম্ব সমদ্বিখণ্ড, এই সমদ্বিখণ্ড এই যে একবার মাঝখান দিয়ে দিলাম, লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণটাই দেওয়া আছে, y = -2x + 4। আমার কথা হচ্ছে এখন এই বি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। দেখো উল্টা প্রশ্ন, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হয়। সমীকরণ এবার দেওয়া আছে লম্ব সমদ্বিখণ্ডকের, এইবার বি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। চিন্তাটা কিভাবে করবে একটু খেয়াল করো, চিন্তা করবো কিভাবে, উল্টা কিন্তু চিন্তা করবো যে পি আর কিউ স্থানাঙ্ক বের করতে হবে, পি আর কিউ বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। একটা সিম্পল একটা চিন্তা করে ফেলি তো, যে পি এবং কিউ এর মান বের করতে হবে, বি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে, বা এ বি এর দূরত্ব বের করতে হবে। যেভাবেই আমি প্রশ্ন চাই না কেন, বলি না কেন, আমার বি বিন্দু স্থানাঙ্ক লাগবে, পি আর কিউ এর মান লাগবে। আচ্ছা লাগবে, তো পি আর কিউ এর মান বের করার জন্য পি কিউ সম্বলিত দুইটা সমীকরণ পাইলেই কিন্তু হবে। পি কিউ সম্বলিত, পি কিউ যে ইয়াটা প্যারামিটার গুলা, এই পি কিউ সম্বলিত দুইটা সমীকরণ পাইলেই হবে। একটা সমীকরণ পাইলে কিন্তু হবে না, একটা সমীকরণ পাইলে কিন্তু হবে না। তার আমাদের পি এর মানও লাগবে, কিউ এর মানও লাগবে, দুইটা ভেরিয়েবল, দুইটা কিন্তু আমার সমীকরণ লাগবে। ওকে, এখন এই লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ আমাদের জানা আছে। হ্যাঁ, আমরা কিভাবে খেয়াল করি, এই রেখার ঢাল আর এই রেখার ঢাল কিন্তু গুণ করলে -1 পাবো। ছোট্ট কথা কিন্তু, এ বি রেখার ঢাল আর এই 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 লম্ব সমদ্বিখণ্ডকের ঢাল যদি গুণ করি, ঠিক আছে, তাহলে আমরা পাবো -1। এখান থেকে কিন্তু পি কিউ সম্বলিত একটা রেখা কিন্তু, একটা সমীকরণ কিন্তু পেয়ে যাবো। হ্যাঁ পেয়ে যাবো, খেয়াল করো। তাহলে এবি রেখার ঢালটা বের করে নি, এবি রেখার ঢাল m1 লেখো, ইজিক্যাল টু, ঢাল মানে কি, কোটি দ্বয়ের অন্তর, তাহলে q-3 ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর p-8। ভালো কথা। এবার দেখো তো y = -2x, একেবারে রেখার ঢাল, রেখার ঢাল m2 লিখলাম। এইটা সাজানো এক্স ওয়াই একবারে সাজায় দেওয়াই আছে, y = mx + c, y = mx + c। তাহলে এটা বুঝতেই পারছো যে এটা ঢাল আমার -2 হবে, যেহেতু এটা এই ফরম্যাটে আছে, y = mx + c ফরম্যাটে আছে। এটাকে সাজায় গুজায় আবার ওই x + by + c নিয়ে -x এর সহগ বা y এর সহগ নেওয়ার দরকার নেই, আমার তো একেবারে সাজায় দেওয়াই আছে, লিখে ফেললাম। অতএব যেহেতু এইটার উপর এটা লম্ব, শর্ত মতে কি লিখবো, m1 * m2 = -1। আমরা কিন্তু এটা কেন করছি, কারণ আমাদের টার্গেট হচ্ছে পি কিউ সম্বলিত দুইটা সমীকরণ পাওয়া। বসায় দেখো না, এই রেখার ঢাল এই রেখার ঢাল যখন আমি বের করবো, তখন কিন্তু একটা পি কিউ সম্বলিত সমীকরণ পাইতে বাধ্য আমি, কারণ পি কিউ এর মান তো আমি জানি না, কোটি দ্বয়ের অন্তর ভুজ দ্বয়ের অন্তর, এই রেখার ঢাল এই রেখার ঢাল জানা আছে, গুণ করলে -1 বসালে অবশ্যই একটা সমীকরণ পাবো আমরা। m1 এর জায়গায় কি বসাবো, q-3 ভাগ p-8, গুণ m2 এর জায়গায় কি বসাবো, -2 = -1। এই পাশের -2 এই পাশে নিয়ে গেলে শুধু হাফ পাবো, মাইনাসে মাইনাসে ক্যান্সেল আউট। তাহলে q-3 ডিভাইডেড বাই হচ্ছে p-8 হচ্ছে 1/2। একটু আড়াআড়ি গুণ করে দিই, পিটা আগে লিখি, p-8 = 2q - 6, p-2q -2 = 0। তো p-2q = 2, এটা লম্বা দিলাম হচ্ছে 1 নং সমীকরণ নিলাম, পি কিউ সম্বলিত। একটা সমীকরণ থেকে তো পি আর কিউ এর মান পাবো না, না পাবো না, আরো একটা সমীকরণ খোঁজ করো। এইবার একটা সমীকরণ খোঁজ করতেছি, দেখো তো এখানে এটা কিন্তু লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। তার মানে কি,
এই যে বরাবর আমি লম্ব দ্বিখণ্ডকটা দাগানো হয়েছে সেইটা হচ্ছে এ আর বি এর মধ্যবিন্দু, ধরে নিলাম সি। এ ও বি এর মধ্যবিন্দু ধরে নিলাম হচ্ছে সি, ধরে নিলাম। তাহলে দেখো তো এই এ বি এর মধ্যবিন্দু সি এর স্থানাঙ্ক কত, খেয়াল করো। ভেরি সিম্পল, মধ্যবিন্দু স্থানাঙ্ক 8 প্লাস হচ্ছে পি ডিভাইড বাই 2 কমা 3 প্লাস কিউ ডিভাইড বাই 2, এটা সবাই জানি আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়। এটার প্রথমটা যোগ ভাগ 2 কমা দ্বিতীয়টা ভাগ 2। এই যে সি বিন্দুটা, এই যে সি বিন্দুটা, এই রেখা কিন্তু এই সি বিন্দুগামী, দেখো খেয়াল করো এই যে, তাহলে এই বিন্দুটা যদি এই রেখার মধ্যে বসাই তাহলে কিন্তু একটা সমীকরণ পেয়ে যাবো পি কিউ সম্বলিত। প্রশ্ন আসতে পারে, স্যার আমি অন্যভাবে কি আর সমীকরণ পেতে পারি না? হ্যাঁ পেতে পারি। এই যে এ বি রেখার সমীকরণ বের করলেও কিন্তু আমরা একটা সম্বলিত সমীকরণটা পেয়ে যাব। এ বি রেখার সমীকরণ বের করলেও কিন্তু আমরা সমীকরণটা পেয়ে যাব। তো এ বি রেখার সমীকরণ যখন আমি বের করব, দুটা নির্দিষ্ট বিন্দুগামী রেখার সমীকরণ, তার মধ্যে আবার কিন্তু এক্স আর ওয়াই থাকবে। একই সমীকরণের মধ্যে এক্স আছে, ওয়াই আছে, পি আছে, যে পি আছে, কিউ আছে, জটিল একটা অবস্থার সৃষ্টি হবে। আমরা ওইটাকে পরিহার করেছি, ওইটা করলেও হবে, কিন্তু তারপর আবার ওখানে আবার এখানে এই এক্স আর ওয়াই জায়গায় এটা আবার বসায় দিতে হবে, আরো জটিল আকার ধারণ করবে। তাই ওইটাকে আমরা পরিহার করে এই মধ্যবিন্দু নিয়ে এই মধ্যবিন্দুর এখানে বসায় দিলে আমরা খুবই সহজে, এই আমি এতগুলা কথা বলছি তার মানে এই না যে তুমি এই অঙ্কটা পারো না। এই অঙ্কটা তোমরা পারো, অবশ্যই পারো। এতগুলা কথা বলার কারণ হচ্ছে যে তুমি কিভাবে চিন্তা করছো, এটা কি তোমাকে তোমার মধ্যে এই জিনিসটা ঢুকানোর চেষ্টা করছি। আমি যেভাবে চিন্তা করছি তোমাকেই সেভাবেই চিন্তা করতে হবে সেটা এরকম না। তুমি অন্যভাবে চিন্তা করার যে একটা সামর্থ্য, সেই পথটা তোমাকে আমি দেখাচ্ছি যে আমি চিন্তা কিভাবে করছি। আমি একভাবে চিন্তা করতে পারলে তুমি 10 ভাবে যেন চিন্তা করতে পারো, এটাই তোমাকে শেখানোর আমার উদ্দেশ্য। হ্যাঁ, আমার মতো করেই চিন্তা করতে হবে সেটা এরকম না। আমি একটা পথ দেখাচ্ছি, তুমি এভাবে চিন্তা করবা, তুমি অন্যভাবে চিন্তা করার জন্য পথটা তুমি পাও না। চিন্তা এভাবে করতে পারি, এভাবে করবো না, এভাবে করবো, এভাবে করবো না, ওভাবে করবো, ওকে। এই যে পথটা তোমাকে জাস্ট দেখাচ্ছি, তুমি আমার চাইতে ভালোভাবে চিন্তা করতে পারো। আমি যদি 2 ভাবে চিন্তা করতে পারি এই অঙ্কটা সলিউশন করতে, তুমি 10 ভাবে সলিউশন করতে পারবা। স্টুডেন্ট সবসময় টিচারদের চাইতে হয়তো ট্যালেন্ট হয়, সব সময়। ঠিক আছে, এই যে আমি তোমাকে এটা শিখালাম, তুমি কিন্তু এটাই কিন্তু আমি একভাবে তোমাকে শিখাচ্ছি বা 2 ভাবে শিখাচ্ছি, তুমি এটাকে আরো 3 ভাবে 4 ভাবে কিন্তু চিন্তা করার একটা সামর্থ্য অর্জন করছো তুমি। ঠিক আছে, তুমি কিন্তু বেশি ভাবে চিন্তা করতে পারবা আমার চাইতে। ওকে, এইটার এখন এই বিন্দুগামী, তাই না? যে পি সি অফ, তো এ বি এর মধ্যে একবার লিখবো, একটু বড় অঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। দেখো এটা রাজশাহী বোর্ডের অঙ্ক, একটু বড় দিয়েছে। হ্যাঁ, মধ্যবিন্দুর স্থানাঙ্ক সি অফ কত আমি এখানে লিখে নিয়েছি একবারে। দেখো পি প্লাস 8/2, পি প্লাস 8/2 কমা 3 কিউ প্লাস 3/2। এত মধ্যে স্থানাঙ্ক একবার লিখো এটা। আচ্ছা, অতএব অতএব একটু লিখে নেই, y is equal to -2x plus 4, y is equal to -2x plus 4 রেখাটি একবার লিখবো, রেখাটি সি অফ পি প্লাস 8/2 কমা কিউ প্লাস 3/2 বিন্দুগামী, বিন্দুগামী। ওকে, বন্ধনীটা বসায় দাও। ওয়াই এর জায়গায় এই যে ওয়াই মান বসাবে, কিন্তু আগে উল্টা যেন না হয়, এই প্রথমটা কিন্তু বসা দিলেই ভুল হয়ে গেল। অনেকবার কিন্তু তোমাদের এটা সাবধান করে দিই, -2 এক্স এর জায়গায় বসাবো পি প্লাস 8/2। তোমরা জানো, আমি জানি, আমারও ভুল হয়, তোমাদেরও ভুল হতে পারে। আমার ভুলের সমস্যা নাই, তোমার ভুল হলে কিন্তু তুমি নাম্বার পাবা না। এই 2 আর 2 কেটে গেল, তাহলে এখানে থাকি -p -8, -8 না সরি -16, এই যে -8ই ছিল, -8ই হবে। 2 আর 2 তো কেটে গেছে, তাহলে -p -8, হ্যাঁ, +4। আমরা কি পেলাম? কিউ প্লাস 3/2 ইজ ইকাল টু -p -4। একটু আড়াআড়ি গুণ করে দিই, কিউ প্লাস 3 ইজ ইকাল টু -2p -8। আমি 2p টা পেছনে নিয়ে আসি, 2p প্লাস কিউ ইজ ইকাল টু হচ্ছে -11। এই 2 নম্বর। দেখো খেয়াল করো, এই দুটার জিনিস কিন্তু করতে আমার খাটনি হয় নাই, কিন্তু এ বি এর সমীকরণ বের করে ওইখানে এটা বসানো অনেক খাটনি হয়ে যেত। খাটনি হইলে হবে, সমস্যা নেই, তোমার তো ভুল হবে না, হয়তো বা 5 মিনিট বেশি লাগবে, 5 মিনিট বেশি লাগবে, এই তো আর কি। হ্যাঁ, এখন অঙ্কে শোনো, এখন 5 মিনিট বেশি লাগার বিষয়টা এটা কিন্তু খুবই যে খারাপ বিষয় সেটাও না। তো তুমি অঙ্ক পরীক্ষা দিতে গেছো, হলে ঢুকছো,
তোমাকে এইভাবে চিন্তা করতে হবে বা ওই রকম হবে না। তো আমি ভ্যারাইটিস চিন্তা করতে পারি, একভাবে চিন্তা করেছি, ওইভাবে চিন্তা করতে যে একটু অঙ্কটা বড় হয়ে গেছে, হোক না 2 মিনিট 3 মিনিট 4 মিনিট বেশি লাগবে, লাগুক না, সমস্যা নাই। তুমি যদি পারো, তোমার যদি স্পিড ভালো হয়, তোমার ওই অঙ্ক বড় হলে কিচ্ছু কিচ্ছু হবে না, 2-3 মিনিট একটু বেশি হইতেই পারে, কোনো সমস্যা নেই। এখন আমি দুটো সমীকরণ সমাধান করা তোমাদের দেখাবো না, সেটা করে ফেলবা। 1 ও 2 সমাধান করে আমরা পি এর মানটা পাবো। আমি যদি একটু বই দেখে লিখি, পি এর মানটা পাবো আমরা -4। আমি একটু ওই যে মেড ইজি দেখে লিখতেছি, কিউ ইজ ইকুয়াল টু পেলাম হচ্ছে -3। হ্যাঁ, এই সমাধান করে দেখাতে হবে কিন্তু। হ্যাঁ, এই হয়ে গেল আমাদের অঙ্ক, রাজশাহী বোর্ডে অঙ্ক করলাম। এই অঙ্কটা যেটা আমি এখন দেখালাম, আচ্ছা রাজশাহী বোর্ড গেল, যশোর বোর্ড দেখো। আমি আর একটা দেখাই, আসলে তোমরা আজকে 23 এসে কমপ্লিট করে ফেলো, 23 সালে সবগুলো কমপ্লিট। এটা আরো সহজ, আমি দেখাবো, এটা খালি চিত্র দেখাই তোমাদেরকে ধরায় দেবো খালি। এইরকমটা, এই যে এই টাইপের ছেদক আকৃতির সরল রেখা, এই টাইপের প্রশ্ন প্রচুর আসে পরীক্ষায়, প্রচুর আসে। একই টাইপের, দেখো এখানে একটা ছোট্ট করে সুন্দর করে লম্ব টানা আছে, যে লম্ব টানা আছে, আর এখানে একটা এরকম একটা চিহ্ন দেওয়া আছে, মানে লম্ব চিহ্ন, এটা লম্ব চিহ্ন আমরা জানি। আর এই মাথার উপরে একটা সি বিন্দু দেওয়া আছে। খুবই সহজ এগুলো, মানে আমি যেভাবে তোমাকে পড়াইছি, তুমি যদি একটু ভালো করে ক্লাসগুলো করো, আশা রাখি অঙ্ক একটা আটকানোর কথা না। তোমার যে ভেতরে যে চিন্তা করার ক্ষমতা, আশা রাখি আমি কিছুটা হইলেও বাড়াইতে পারছি। এ অফ 5,0, আর এই যে এখানে যে ছেদকটা আছে 0,7, ঠিক আছে। এইটুকি আমার উদ্দীপক, এইটুকি আমার উদ্দীপক। প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, তিনটে সহজ। প্রথম প্রশ্ন বলেছে, খেয়াল করে দেখো, আমি যদি দেখাই তোমাদের, ক নাম্বার, যশোর বোর্ড, এবি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের ত্রিখণ্ডক বিন্দু নির্ণয় করো। এই যে ত্রিখণ্ডক শিখাইছি, অন্তরীকরণ, এখন আমি অন্তর্বিভক্ত, আমি আর এখন দেখাবো না, কারণ পরের অঙ্কতে এটা লাগবে না। এ বি এর সমত্রিখণ্ডক বিন্দু, মনে করে এটা পি, এটাকে মনে করে কিউ। আমরা দেখাইছি যে পি বিন্দু এ বি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে পি বিন্দু স্থানাঙ্ক, দেখিয়েছি অলরেডি। কিউ বিন্দু পি আর ওই যে বি, এটা বি বিন্দু রে, এটা বি বিন্দু, পি বি এর মধ্যবিন্দু কিউ বিন্দু স্থানাঙ্ক আমরা পারি, অথবা কিউ বিন্দু এ বি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অন্তর্বিভক্ত সমীকরণ বসালে আমাদের হয়ে যাবে। এটা দেখাচ্ছি না, ক নাম্বার শেষ। খ নাম্বার দেখো, বলেছে যে 7-9 বিন্দুগামী, দেখো এটা করাবো, এটা করাবো না, এইটাও করাবো না, 7-9 বিন্দুগামী খালি দেখাবো খালি। এবং এবং এ বি রেখার সাথে, মাত্র করা আসলাম, আবার করাবো কেন, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই রূপরেখার সমীকরণ, এই রূপরেখার সমীকরণ। তো আমরা জানি তো, ভেরি সিম্পল। কত বিন্দুগামী? 7-9 বিন্দুগামী। 7-9 বিন্দুগামী রেখার যে কোনো রেখা, আমি যে সমীকরণটা বের করতে চাচ্ছি, এভাবে তুমি নিজেকে বলবা, নিজে বলবা, উচ্চারণ করে বলবা, নাহলে মনে মনে বলবা যে আমি যে সমীকরণটা বের করতে চাচ্ছি সেটা 7-9 বিন্দুগামী। 7-9 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? y বিয়োগ y1 ইজ ইকুয়াল টু m1 ইনটু x বিয়োগ x1। তো y বিয়োগ 9 ইজ ইকুয়াল টু m1 ইনটু x বিয়োগ 7 হয়ে গেল আমাদের সমীকরণটা। ঝামেলা একটা খালি আছে, এই যে m1 বের করা। এই m1 বের করার জন্য অঙ্কের দিকে এখন তাকাও, অঙ্কের দিকে তাকাও। আমি কেবল কিন্তু এই পর্যন্ত লিখেছি, এই যে এই পর্যন্ত লিখেছি, এটাই আমার টার্গেট। আমি যে সমীকরণটা বের করতে চাচ্ছি এই বিন্দুগামী, এই বিন্দুকে সমীকরণটা বের হয়ে গেছে, কিন্তু এইটা তো আমরা এখন বের করতে হবে। এটা যখন আমরা এখন অঙ্কের দিকে তাকাতে হবে, তাকাই। এ বি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেখো তাহলে এ বি রেখার সমীকরণ লাগবে, বা এই সমীকরণ লাগবে, কারণ ঢাল লাগবে। এ বি রেখার সমীকরণ হলে ঢাল নির্ণয় করা তো সহজ। তো এ বি রেখার এখানে তো বিন্দুই দেওয়া আছে, তাহলে এ বি রেখার ঢাল কত বের করে ফেলো না। আমার এবি রেখার ঢাল লাগবে, যে রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সে রেখার ঢাল লাগবে না? হ্যাঁ লাগবে। তো এবি রেখার এখানে সমীকরণ দেওয়া নাই, কি দেওয়া আছে? এবি রেখার উপর দুটো বিন্দুই দেওয়া আছে, তো বিন্দু দেওয়া থাকলে ঢাল নির্ণয় খুবই সহজ। এবি রেখার ঢাল আমি বের করতে চাচ্ছি, m2 ইজিক্যাল টু মাইনাস, সরি, কোটি দ্বয়ের অন্তরে, যে কোটি দ্বয়ের অন্তরে যে 7 বিয়োগ 0, 7 বিয়োগ 0 লেখো, আর ভুজ দ্বয়ের অন্তর 0 - 5 ইজিক্যাল টু -7/5। এখন আগের মতোই এটা মাত্র করে আসছি, আমি এখন আর করাবো না। tan 45 ডিগ্রি is equal to প্লাস মাইনাস m1 - m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2 থেকে আমরা m1 এর মানটা বের করে নেব, যেটা আমার টার্গেট, লাল কালিতে আমি ইন্ডিকেট করে রেখেছি। ওখান থেকে আমরা দুইটা m1 পাবো, দুইটা m1 এখানে বসালে আমাদের অঙ্কটা হয়ে যাবে। খ নাম্বার কিন্তু মাত্র করে এসেছি আমরা।
আগেই বলেছি তোমাদের এই টাইপের অঙ্ক বারবার আসে কিন্তু। এবার দেখো এটাও কিন্তু করে আসছি আমাদের যে ক্লাস রিভিউ গুলো ছিল ওই চ্যাপ্টারের মধ্যেকার অঙ্ক। এবার বলেছে যে এই যে এখানে একটা ডি বিন্দু ছোট্ট করে দেওয়া আছে লাল কালিতে দেখাই তোমাদের, এই যে এই ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে, তাই আছে না? হ্যাঁ, তো ডি বিন্দু স্থানাঙ্ক তার মানে কি বেসিক্যালি দেখো তো, এবি রেখার লম্ব দ্বিখণ্ডকের, লম্ব দ্বিখণ্ডক না, লম্ব দ্বিখণ্ডক না, ঠিক আছে, এটাকে শুধুমাত্র এবি রেখার কি বলে এটাকে রে? যে লম্ব দ্বিখণ্ডক না, কিন্তু লম্ব রেখার পাদবিন্দুর ঢাল, এই পাদবিন্দুর স্থানাঙ্ক, এই যে এবি রেখার যে লম্ব রেখা এই সিডি রেখা, তার পাদবিন্দু কিন্তু সি। তাহলে আমরা দেখো এখন চিন্তা করি তো একটু খেয়াল করে, এডি রেখার সমীকরণ বা এবি, তোমাকে যদি এখন বলি যে এবি রেখার সমীকরণ এবং এডি রেখার সমীকরণ এবং বিডি রেখার সমীকরণ একই তো রে বাবা, একই তো, সেম জিনিসই তো, একই তো রেখা, এবি রেখাও যা, এডি রেখাও যা, বিডি রেখাও তাই, তো এ স্থানাঙ্ক দেওয়া আছে, বি এর স্থানাঙ্ক দেওয়াই আছে, তাহলে এইটুকার নাম কি, এইটুকার নাম 5, এইটুকার নাম কি 7, এই যে, তাহলে আমাদের এই সংখ্যার সমীকরণ কিন্তু আমরা বিভিন্ন ভাবে বের করতে পারি, x বিয়োগ x1 y বিয়োগ y1 দিয়ে বের করতে পারি, আবার x ডিভাইড বাই 5 প্লাস y ডিভাইড বাই 7 ইজ ইকুয়াল টু 1 এটা দিয়ে বের করতে পারি। এই ধরনের রেখা যদি আমি এভাবে বের করি কোনো সমস্যা নাই তো। আমাদের সমীকরণ কি, ছেদক আকৃতির রেখার সমীকরণ হচ্ছে এই যে এটা, এইটুক হচ্ছে a, এইটুক কত b, সমীকরণ কি x এর a প্লাস y এর b ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, তো আমার বিন্দু দিয়ে করতে পারো x বিয়োগ x1 y বিয়োগ y1, এই জন্য তো আমি রিভিউ ক্লাসটা নিয়েছি, রিভিশন ক্লাস, থিওরি ক্লাস। তখন এখানটা যদি বলি যে x এর a মানে কি, এই পর্যন্ত 5 আছে, দেখো এটা 5, এটুক কত ইকুয়াল টু 7, এই যে তুমি যেভাবে পারো তোমার যা মন চাই তুমি সবই পারবা, আমি ছোট করে করে নিলাম x এর 5 ভাগ হচ্ছে y এর 7 ইকুয়াল টু 1, তো এখান থেকে পাবো 7x প্লাস 5y ইজ ইকুয়াল টু 35, বা 7x প্লাস 5y, অন্যভাবে করলে হয়তো, যাই করলাম, করে ফেলছি। তো এই রেখার লম্ব রেখার সমীকরণ কি, 1 এর করে দিই, সময় লাগে না, 2 মিনিটে কম করবে, লম্ব রেখার সমীকরণ কি, লম্ব রেখার সমীকরণ 5x মাইনাস 7y প্লাস k ইজ ইকুয়াল টু 0। এই যে লম্ব রেখা দাগালাম, আমি যদি একটু দেখাই তোমাদের, এই যে এবি রেখার সমীকরণ পাইছি, এবি এর লম্ব রেখা, যে এবি এর লম্ব রেখার সমীকরণটা, সিডি রেখাও পাইছি, জানা বিন্দু লাগবে একটা ওই রেখার উপর, কে এর মান বের করতে হবে না, জানা বিন্দুটা জানি, এই যে সি অফ মাইনাস কম 4,5 বিন্দু নামে। তাহলে এই 2 নং রেখা, 2 নং রেখা, 2 নং রেখা কত বিন্দুগামী, এই যে এই বিন্দুগামী, -4,5 বিন্দুগামী, -4,5 বিন্দুগামী। ওকে, অতএব এই এখানে বসায় দাও 5 ইন্টু -4 প্লাস -7 ইন্টু y, y এর মান হচ্ছে 5 প্লাস k ইজ ইকুয়াল টু 0, বা -20 প্লাস হচ্ছে 35 প্লাস k ইজ ইকুয়াল টু 0, বা k ইজ ইকুয়াল টু -15। এই k এর মান -15 পেয়েছি, হইল নাকি? এই কি লিখলাম এটা, হ্যাঁ, k এর মান এখানে বসাও, এখানে 7x প্লাস 5x মাইনাস 7y, 5x মাইনাস 7y মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে 3 নং রেখা। দেখো খেয়াল করো, এই যে আমরা লম্ব রেখার সমীকরণটা পেলাম, কই দাগাইলাম, এই যে লম্ব রেখার সমীকরণটা পেলাম, এই লম্ব রেখার সমীকরণের এবি রেখার সমীকরণটা কিন্তু পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে, ওই দুটো সমীকরণ সমাধান করলে কিন্তু আমরা ডি বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে আমরা ডি বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাব, এই 1 নাম্বার আর 3 নাম্বার, ঠিক আছে, 1 ও 3। আমার ক্যালকুলেশন ভুল হতে পারে, প্রসিডিউরে দেখো আমি তোমাদের করাচ্ছি, হ্যাঁ, এখান থেকে আমরা ওই এক্স এর মানটা পেয়ে যাব, ওয়াই এর মানটা পেয়ে যাব, তার মানে ডি বিন্দু স্থানাঙ্কটাও পেয়ে যাব, কারণ সমাধান করলে কি পাই আমরা, ছেদ বিন্দু স্থানাঙ্ক পাই, ডি বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে, ওই এক্স এর আর ওয়াই এর মানটা আমরা পেয়ে যাবো 1 আর 3 সমাধান করলে। 1 নং রেখা কোনটা, 1 নং রেখা হচ্ছে এইটা, এই যেটা এবি এর সমীকরণ, আর যে 3 নম্বর এই যেটা সিডি রেখার সমীকরণ, এই দুটো ছেদ বিন্দুই কিন্তু ডি বিন্দু। ওকে, যশোর পড়ে গেল, তিনটাই পারলাম আমরা, সহজ।
এটা কি আমাদের ভুল হয়েছিল নাকি? -35 ছিল না? এখানে একটু ভুল হয়েছে। তাহলে +55 হবে। এই যে এইটুকু ভুল হয়েছে। ওকে, এগুলো সমীকরণ সমাধান করলে যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো। তোমরা একটা কাজ করবে, এই ধরনের দুইটা লম্ব রেখা পরস্পর লম্ব রেখা সমাধান করার জন্য বজ্রগুণন পদ্ধতি ব্যবহার করবা। দুইটা লম্ব রেখা সমাধান করে উল্টো পাল্টা হয়ে যায়, আমরা বজ্রগুণন পদ্ধতি ব্যবহার করবো। ঠিক আছে, বজ্রগুণন যে কোনো ভাবে করতে পারো। আবার বলছি, তো ওই ওই রেখার সমীকরণ গুলো দেখলে তুমি বুঝতে পারো কোনটা করলে আমার সুবিধা হবে। আচ্ছা, আমরা একটু কুমিল্লা বোর্ডটা দাগায় একটু দেখায় তোমাদের শেষ করে দিব। ঠিক আছে, কুমিল্লা বোর্ডটা একটু দেখায়, অল্প একটু দেখাবো। এটা পড়তে পারে পরীক্ষা এবার, মানে এই টাইপের। কুমিল্লা বোর্ড 23, এতগুলো অঙ্ক আসলে করানো যায় না তো। আচ্ছা, তোমাদের যা কাজ তোমাদেরই করতে হবে, এই জন্য কিন্তু আমি বেসিক ক্লাসটা নিচ্ছি। হয়তো বা কিছু অঙ্ক তো অবশ্যই দেখাচ্ছি, সব অঙ্ক তো দেখাতে পারবো না, তাহলে এক চ্যাপ্টার করতে আমাদের শেষ হয়ে যাবে সময়। তো আমরা হচ্ছে নিজেরা নিজেরা একটু বেসিক ক্লাস এবং এই যে প্র্যাকটিস ক্লাস এগুলো দেখে দেখে অন্যগুলো একটু সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, করবো, অবশ্যই করবো। দেখো এভাবে আছে। আচ্ছা, এইটা কুমিল্লা বোর্ডের যে প্রশ্নটা, একটু উল্টা পাল্টা করে দেওয়া আছে বইয়ের মধ্যে, থাকুক সমস্যা নাই। ঠিক আছে, এইটা হচ্ছে 3, এই রেখার ঢাল কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ যদি হয়, পজিটিভ ঢাল, পজিটিভ ঢাল। এই রেখাটার ঢাল হচ্ছে নেগেটিভ ঢাল। দেখ যেভাবে আছে সেভাবে দাগাই। এই যে এরকম করে আছে একটা রেখা, এরকম করে একটা রেখা আছে, এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ। এখানে একটা বিন্দু দেওয়া আছে, দেখো সুন্দর করে, এখানে একটা বিন্দু দেওয়া আছে সি বিন্দু। আর এই রেখার মাথায় রেখার সমীকরণটা লেখা আছে। এই রেখার সমীকরণ হচ্ছে 4x - 3y, 4x - 3y। এই টাইপের অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এই মাথার সমীকরণ দেওয়া আছে 3x - 4y = 8। ওকে, এই এখানে সেট করছে। এখানে দেখো ভালো করে খেয়াল করো, এই যে আমি সবগুলো বলে দিচ্ছি। এটা মূল বিন্দু, 0 0 বিন্দু। এই রেখাটা এক্স অক্ষকে সেট করেছে, ওয়াই অক্ষকে সেট করেছে এখানে। আর এই রেখাটা আমি যদি একটু নাম্বারিং করে নিই, এটা 1 নম্বর দিলাম মনে মনে বোঝার জন্য, এটা 2 নম্বর। দেখো, দেখো তো, আমাকে আমার যদি কখনো সি বিন্দু স্থানাঙ্কের দরকার হয়, 1 নং রেখা এবং 2 নং রেখার সমাধান করলেই কিন্তু আমি পেয়ে যাব। কারণ 1 এবং 2 এর ছেদ বিন্দু হচ্ছে সি বিন্দু। হ্যাঁ, পাবো। খেয়াল করো, এইবার খেয়াল করো, আমাদের চেয়েছে কি, ক নাম্বার প্রশ্নে চেয়েছে যে এখানে একটা বিন্দু দেওয়া আছে, নাম দেওয়া আছে এ, এখানে দেওয়া আছে বি। বলেছে যে ও, এটার নাম কি দেওয়া আছে রে? এটা বি দেওয়া আছে, সরি, এটা বি দেওয়া আছে, এখানে বি দেওয়া নাই। ও এ বি এর ক্ষেত্রফল বের করা, ভেরি সিম্পল, হাফ ইন্টু এ বি না? দেখো তো, এই রেখাটা এক্স অক্ষে কত বিন্দু ছেদ করে, বা ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ এবং এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ বের করে নাও খুবই ছোট্ট করে। আমরা ও এ বি এর ক্ষেত্রফল বের করছি, ও এ বি এর ক্ষেত্রফল নির্ণয়, খুবই সহজ। তো দুই ভাবে করা যেতে পারে, এ বিন্দু স্থানাঙ্ক বি বিন্দু স্থানাঙ্ক নিয়ে ওই যে স্থানাঙ্ক 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 দিয়ে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, হাফ ইন্টু ওই যে। তো এইরকম ক্ষেত্রে দরকার নেই। আমরা দেখো তো, এই তো, এই যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিলেই হয়ে যাবে। তার মানে কি, আমার ও এ লাগবে আর ওবি লাগবে। তাহলে হাফ ইন্টু ও এ গুণ হচ্ছে ওবি আমাদের ক্ষেত্রফল। তো ও আর ওবি বের করার জন্য তোমার এই এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ লাগবে না? হ্যাঁ লাগবে। তো এই এই ও এ এবং ওবি বের করার জন্য আমি কোন রেখার সাহায্য নেব? এই রেখার সাহায্য নিব। যদি এই অংশের ক্ষেত্রফল বের করতে বলতো, তাহলে এই রেখার সাহায্য নিতাম। এই রেখার সাহায্য নিচ্ছে। এবার দেখো, 3x - 4y = 8। তো আমার খণ্ডিত অংশের পরিমাণ লাগবে ওয়ে, এখানে আমরা ছেদক আকৃতির সমীকরণের তৈরি করব। এই যে 3x/8 - 4y/8 = 8/8। ছেদক আকৃতির সমীকরণ, x/8/3 প্লাস y/2 - 2, এই এখানে প্লাস চিহ্ন দিয়ে নিতে হবে কিন্তু, = 1। তাহলে x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত? 8/3। y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত? -2। x অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে, অতএব OA = 8/3। আর OB যদি আমি OB পাবো হচ্ছে শুধু 2, মানে যদি আমি বাদ দিয়ে দিই, যদি আমি এই যে -2 যদি নিই, এই যে শুধু 2 নিব,
যে ওবি এর আমি দৈর্ঘ্য চাচ্ছি শুধুমাত্র, এখানে বসালে আমাদের সমীকরণ দৈর্ঘ্যটা হয়ে যাবে, ক্ষেত্রফলটা হয়ে যাবে 8/3 ইন্টু 2, তাহলে 8/3 বর্গ একক। আবার এখানে এভাবে লিখে নিতে পারতা যে এক্স অক্ষের খনিত অংশের পরিমাণ ওয়াই অক্ষের খনিত অংশের পরিমাণ লিখে মাইনাস সহ লিখতে পারতা, কোনো সমস্যা নেই। এই এখানে মাইনাস টাইনাস কোনো ঝামেলা না, আমরা ক্ষেত্রফল নির্ণয় করছি তো, তাই মাইনাসটাকে আমি অমিট করে দিয়েছি মডুলাস নিয়ে। এখানে দূরত্বটা নিচ্ছি খালি, ও এ নিচ্ছি, ও বি নিচ্ছি, যদিও মাইনাস হবে বুঝতেই পারতিস, তো এটা নিচ্ছি না। ওকে, এইবার খেয়াল করো 2 নাম্বার প্রশ্নে কি চেয়েছে, খ নাম্বার প্রশ্নে কি চেয়েছে, এরূপ একটি সরলরেখা সমীকরণ বের করো যা সি বিন্দুগামী, এই যে সি বিন্দুগামী, ঝামেলাটা কোথায় দেখো, সি বিন্দুগামী এবং এবং x - y + 2 রেখার সমান্তরাল। খুবই সহজ, সি বিন্দুগামী এবং একটা রেখা দেওয়া আছে যে কি রেখারে x - y + 2 = 0 রেখার সমান্তরাল, সমান্তরাল সমান্তরাল রেখার, ভেরি সিম্পল, সি বিন্দুগামী আর এই রেখার সমান্তরাল, খুবই সহজ। তাহলে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে, x - y + k = 0, হ্যাঁ 0, এক নাম্বার দিয়ে দিলাম। এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ এটা, এই k এর মান বের করার জন্য সি বিন্দু লাগবে, ওই জানা বিন্দু লাগবে। এই রেখাটা কোন বিন্দুগামী, এই বিন্দুগামী, সি বিন্দু স্থানাঙ্ক বের করার জন্য, সি বিন্দু স্থানাঙ্ক বের করার জন্য এই রেখার এই রেখা সমাধান করলে হয়ে যাবে, বসায় দেব, কমপ্লিট। হিসাবটা আমি আর করে দেখালাম না, ওকে। সি বিন্দু স্থানাঙ্ক মানে হচ্ছে 1 ও 2 সমাধান করে সি বিন্দু স্থানাঙ্ক পাবো, সি বিন্দু স্থানাঙ্ক পাবো আমরা, যেহেতু বোঝা যাচ্ছে স্থানাঙ্ক পাবো। ওকে, তো করে ফেলে এখানে বসালে আমি একেবারে সহজ, এইটা ওই যে এই দুটো রেখা সমাধান করে আমরা সি বিন্দু স্থানাঙ্ক বের করব। এই সি বিন্দু স্থানাঙ্কটা বের করে এই বিন্দুগামী বসাবো, কে এর মান বের হবে, বসায় দেবো, অঙ্ক কমপ্লিট। এবার দেখো গ নাম্বার, এই অঙ্কটা সহজ, এটা মাত্র করাইছি, এটা আর করাবো না। 1 ও 2 নঙ্গের যে রেখা দুটো দেওয়া আছে, 2 নঙ্গের সমদ্বিখণ্ডকের সমীকরণ দ্বয় বের করতে বলেছে, এবং বলেছে যে সমদ্বিখণ্ডকের সমীকরণ দ্বয় পরস্পর লম্ব ব্যাখ্যা করো, সমদ্বিখণ্ডকের সমীকরণ দ্বয় যে পরস্পর লম্ব প্রমাণ করো। তাহলে প্রথমে আমার এই দুটো রেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করলাম, এই যে এখানে আমি যদি বের করলাম, এই যে বের করলাম না, তো এখান থেকে দুটো আসবে, প্লাস লাগবে মাইনাসও লাগবে, এবার বের করে সমীকরণ পাবো দুইটা, হ্যাঁ পাবো। ওই দুটা রেখা যেটা পাবো, ঢাল বের করবো, প্রথম রেখার ঢাল, দ্বিতীয় রেখার ঢাল, যেটা পাবো আর কি, সমদ্বিখণ্ডকের দুটো সমীকরণ পাবো না, ওই দুটো রেখার ঢাল বের করবো, ঢাল দ্বয় পরস্পর লম্ব আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে ওই দুটো ঢাল গুণ করে দেখবো -1 হচ্ছে কিনা, -1 হবে, প্রমাণ আমাদের কমপ্লিট হবে। ঠিক আছে, তো কুমিল্লা পর্যন্ত করলাম, 4টা প্রশ্ন, অনেকগুলো জিনিস কথা বললাম, এগুলো তোমরা পারো, তারপর তোমাকে চিন্তা করার একটা শিখানোর চেষ্টা করলাম। তো তোমরা আজকে কাজ করো, এগুলো করো। এই বরিশাল 23 এটার থিওরি আমি একটু পড়াই নাই, হ্যাঁ, অন্তঃকেন্দ্র ঘ নাম্বারের অন্তঃকেন্দ্রটা আমি পড়াই নাই, বরিশাল 23 এর অন্তঃকেন্দ্র আছে গ নাম্বারে, অন্তঃকেন্দ্রটা আমি পড়াই নাই, বা লম্ব কেন্দ্র, ওটা বাদে সবকিছুই পড়িয়েছি। আশা রাখি কোনো কিছু আর আটকাবে না, তোমরা করে ফেলো। একই রকমের অঙ্ক পাইলে তোমরা